দেখে দেখে নিচে নেমে আয়, সিঁড়িগুলো বেশ খাড়াই আছে এদিকে। উঁচু উঁচু খাড়া লম্বা সিঁড়ি বেয়ে একের পর এক নিচে এসে একটা ছোট ফাঁকা জায়গায় নামলো ওরা দুজন। এদিকে কোনো আলো নেই, তাই একটা বড় মোমদানি নিয়ে নিচে এসেছে আলোর জন্য। ঘরটার ভেতরটা অদ্ভুতভাবে দেখছিল মেয়েটা। অদ্ভুত একটা ঘোরের মধ্যে চলে গেছিল এতক্ষণ। ঘোরটা কাটল দাদার কথায়। এটাই সুলতান ঔরঙ্গজেবের খঞ্জর। এরকম আরও অনেক জিনিস আছে, কিন্তু খুঁজতে হবে। ধুলো আর মাকড়সার জাল ভর্তি ঘরটার বহুদিনের পুরনো বন্ধ আলমারির তালা খুলে খঞ্জরটা বের করে আনলো সে। খাপ থেকে আসল জিনিসটা বের করে সোনার তৈরি উজ্জ্বল হলুদাবু খঞ্জরটা হাতে নিয়ে নাড়িয়ে নাড়িয়ে দেখছিল মেয়েটা। অন্ধকারের মধ্যে মোমবাতির হলদে আলোতেও অপূর্ব এক কাঞ্চনমণ্ডিত শোভা আশেপাশের সামান্য জায়গা কিঞ্চিত শোভায় ফুটিয়ে তুলেছে। আরও কিছুক্ষণ খোটাখুটি করার পর সে বলল, আমরা এসব কেন খুঁজছি দাদা? খুঁজে পেলেও তো এইগুলো সব ভারত সরকারের সম্পত্তি হয়ে যাবে। তাহলে বেকার এগুলো খুঁজে লাভটা কি? দেখ বোন, শালু কিন্তু এমনি এমনি কিডন্যাপ হয়নি। ওকে তুলেই নিয়ে যাওয়া হয়েছিল এই জিনিস পাওয়ার জন্য। কিন্তু যখন বুঝলো আমি বা তুই কেউই সত্যিই কিছু জানি না, তখন ঘুমের ওষুধ খাইয়ে মাঝ রাস্তায় ফেলে গেল। তোর কি মনে হয় অন্য কোনো দল এই কাজ করবে না? তো তুই এখন কি করতে চাস? যত তাড়াতাড়ি সম্ভব এই গুপ্তধন খুঁজে সরকারের হাতে তুলে দেওয়া। ছেলেটা কথা বলার সাথে সাথে একটু মাথা নিচু করে রইল। সামনে দাঁড়িয়ে থাকা বোন বুঝতে পারল দাদা তার থেকে কিছু লুকোচ্ছে। সে দাদার কাঁধে হাত রেখে জিজ্ঞেস করল, কি ব্যাপার বলতো? তুই হঠাৎ আমাদের পৈতৃক সম্পত্তি নিয়ে এত ব্যতিব্যস্ত হয়ে উঠলি কেন? তোর কি অন্য কোনো উদ্দেশ্য আছে? হ্যাঁ, অন্য আবার কি হবে? আমি শুধু ওই শালুর জন্যই এই কাজটা করছি। তাছাড়া আমাদের দেশের সম্পত্তি উদ্ধার হবে, এটাই বা কম কিসের? ছেলেটা বোনকে বাইরে এনে ঘরের দরজা বন্ধ করে দিল। তালা লাগাতে লাগাতে নিজের মনে মনেই বিড়বিড় করে বলতে থাকলো, সব মিলিয়ে প্রায় কয়েক হাজার কোটি টাকার সম্পত্তি হবে রে। দেশের কত কাজে আসবে বলতো এই টাকা? মেয়েটার নজর রয়েছে দরজায় তালা মারতে যাওয়ার সময় ছেলেটার বাঁ হাতের কনিষ্ঠা আঙ্গুলের দিকে। সেটা কাটা, কিন্তু আগে কাটা ছিল না। দাদাকে জিজ্ঞেস করাতে বলেছিল, আর বলিস না, কি একটা পোকায় চেটে দিয়েছিল। জায়গাটা পুরো সেপটিক হয়ে পচে যেতে বসেছিল। ডাক্তার বলল না কাটলে আরও ছড়িয়ে পড়তে পারে, তাই আর কি। কথাটা যে বেমালুম মিথ্যে সেটা বুঝেছিল বোন। বেরিয়ে আসার সময় খপ করে দাদার হাতটা ধরে সে জিজ্ঞেস করলো, তুই আবার জুয়া স্টার্ট করেছিস তাই না? যেই চাকরিটা গেল অমনি আবার পুরনো লাইনে ফিরে এলি। ছেলেটা এবারে মাথা নিচু করে রইল। তার বোন বলতে থাকলো, এখান থেকে সম্পত্তি উদ্ধার হলে তুই কি কিছুটা নিবি ভাবছিস, তাই না? তোর কাছে আর কি লুকাবো বলতো? হ্যাঁ রে, জুয়াতে পয়সাটা ভালোই আসছিল। আমার ঘরটা পুরোটা রিনোভেট করিয়েছিলাম, কিন্তু ওই একবার হেরে গিয়ে আঙুলটা, এইখানের হিসেব সরকার পাবে না। তাই প্রথমেই কিছুটা নিয়ে নেব। পুরোটা নয়, শুধু অল্প কিছু। যা কিছু দেনা আছে ওই 1 লাখের কাছাকাছি, সেটা মিটিয়ে বাকি আর কিছু কাটিয়ে একটা ছোটোখাটো ব্যবসা শুরু করব ঠিক করেছি। ব্যাস ওইটুকুই। শুধু ওইটুকুই নিবি তো? প্রমিস? আরে হ্যাঁ রে বাবা, প্রমিস। তাছাড়া আমি শালুর কথাও চিন্তা করছি। আমাদের ঘাট থেকে এই বিপদ নামলে আমিও একটু নিশ্চিন্ত হব। বেশ, আমি আমার এক স্যারকে জানি, উনি এসব নিয়ে ঘাটাঘাটি করেন। দেখি ওনাকে বলে কিছু হয় কি না। ধাঁধাটা কোথায় দেখি একবার। ছেলেটা নিজের বোনের দিকে একটা ছোট্ট কাগজের চিরকুট এগিয়ে দিল। নিগুড়ু অন্ধকারের মধ্যে মোমবাতির হলদে আলোয় মেয়েটা দেখল হলদেটে হয়ে যাওয়া একটা পুরনো কাগজের উপর
চকচকে দোয়াতকালির ধাঁচে লেখা আছে, সূর্যদৃষ্টি যেথা নাহি পৌঁছে, দ্বার রহে চিরবন্ধ, দিবানিশি ভেদ নাহি জানে, আধার তথায় অনন্ত, বরিশনেও ধরা শুরু, স্পর্শে নাহি জলধারা, মগরিবে পশ্চিম ছায়া, যেথা পাথরে করে ধারা, সপ্ত গনিয়া তৃতীয় স্থলে, করিও ক্ষণেক থাম লৌহদ্বারের, অন্তরালে নিদ্রিত রক্ত খাজনা ধাম। নমস্কার, আমি এবং গপ্প থেকে সৌভিক। আজ আপনারা শুনবেন লেখক অর্ণব ঘোষের কলমে অর্জুন সিরিজের গল্প ঔরঙ্গজেবের সোনার খঞ্জর। তবে গল্প শুরুর আগে আপনাদের কাছে একটি ছোট্ট অনুরোধ। আপনি যদি চ্যানেলে নতুন হয়ে থাকেন অথবা এখনও সাবস্ক্রাইব করেননি, তাহলে গল্পগুলো ভালো লেগে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিকে অল করে দিতে কিন্তু ভুলবেন না, যাতে আমাদের সমস্ত নতুন গল্পের আপডেটস আপনার কাছে সবার আগে পৌঁছে যায়। আর হ্যাঁ, গল্প শুরুর আগে গল্পটিকে হাইপ করে গল্পটি আরও বেশি সংখ্যক শ্রোতা বন্ধুর কাছে পৌঁছে দিতে আমাদের সাহায্য করুন। গল্পটিকে ভালোভাবে উপভোগ করার জন্য অবশ্যই আপনার হেডফোন ইউজ করুন। তাহলে আর বেশি দেরি না করে শুরু করছি আজকের বিশেষ নিবেদন, লেখক অর্ণব ঘোষের কলমে অর্জুন সিরিজের গল্প ঔরঙ্গজেবের সোনার খঞ্জর। কিরে, আজ আবার কি নিয়ে বসলি? টেবিলের উপর কফি ভর্তি মাগ রেখে প্রশ্নটা করল অঙ্কিতা। সামনে অর্জুন বসে একটা মোটা বই পড়ছিল। অদ্ভুত বিষয়, বইটার কোনো বাহ্যিক প্রচ্ছদ নেই, তাই নামও বোঝা যাচ্ছে না। আজ শুক্রবারের বিকেল, অফিসে এখন কাজের চাপ একটু কম। কৃষ্ণেন্দু স্যার এখনও বসে আছে নিজের কেবিনে। অর্জুন বইয়ের মলাটের ভেতরের জায়গাটা উল্টিয়ে নামটা দেখালো অঙ্কিতাকে। চশমাটা চোখে লাগিয়ে অঙ্কিতা পড়ল, কি দরবারে যা লেখা হয়নি, রিটেন বাই অশ্বিনী কুমার বিশ্বাস। দরবার বলছে মানে কি দিল্লির ইতিহাস নিয়ে? স্পেসিফিক মুঘল সাম্রাজ্য, তবে তার আগে পরের অনেক অজানা তথ্যই রয়েছে। ইতিহাস অঙ্কিতা, ইতিহাস অনেক কিছু থেকেই মানুষকে বঞ্চিত করেছে। কিরকম শুনি একটু। বিকেলের পরন্ত সূর্যের লাল আলোটা কাচের সার্সি দিয়ে ভেতরে আসছিল। অঙ্কিতা কফি নিয়ে বসলে অর্জুনও কফির মাগে চুমুক দিয়ে বলা শুরু করলো, দিল্লির রাজস্বের প্রায় 40 থেকে 50% কিন্তু আসতো বাংলা থেকে। রেশম, নীল, মসলিন, লবণ, চাল সব কিছুই। মানে এক কথায় বাংলা ছিল প্র্যাকটিক্যালি এম্পায়ার্স এটিএম। সুলতানি আমলে সব খাজনা প্রকাশ্যে নেওয়া হতো না, বিশেষত রাতে নৌকায় বা ছোট কনভয় বা গোপন রাস্তা ব্যবহার করা হতো, ডাকাতি এড়াতে আর কি। সাধারণত যুদ্ধ এড়ানোর এবং গুপ্ত রাজনৈতিক সম্পর্ক স্থাপনের জন্যই এই ব্যবস্থা ছিল। তবে মজার বিষয় হলো, অনেক সময় এইসব কনভয় মাঝ রাস্তাতেই নিখোঁজ হতো, যার কারণ অজানা। তুই কি জানিস লালকেল্লায় একটা সোনার ঘণ্টা ঝোলানো ছিল, যেটা কেউ টানলে তখন সরাসরি বাদশাহ শাহজাহান এসে বিচার করতেন। তাজমহল ছাড়াও শাহজাহানের একটা প্রাইভেট ট্রেজারি ছিল। আন্ডারগ্রাউন্ড ভল্ট আলাদা মানচিত্র ছিল। শোনা যায় হারেমে বন্দি এক রানী মানচিত্র লুকিয়ে রেখেছিলেন, স্পেশালি অরঙ্গজেবের হাত থেকে লুকানোর জন্য। এসব সম্পদ কিন্তু সরকারি ছিল না। অরঙ্গজেব নিজের কবরের খরচ কিন্তু নিজেই জোগাড় করেছিলেন। তিনি নিজের হাতে টুপি সেলাই করতেন, কোরআন কপি করতেন, কারণ তিনি রাজকোষের টাকা ব্যক্তিগত কাজে নিতেন না। প্রিটি আনইউজুয়াল। যাই হোক, আরও আছে। এক মিনিট, তুই আজ হঠাৎ সুলতানি ইতিহাস নিয়ে ইন্টারেস্টেড হলি কেন? যতদূর আমি তোকে চিনি, এমনি তো কিছু করবি না তুই। কেসটা কি বলতো? অঙ্কিতা বইটা নিতেই পাশ থেকে কৃষ্ণেন্দুবাবু হড়বড়িয়ে বাইরে বেরিয়ে এলেন। অঙ্কিতা এদিকে পড়া শুরু করলো। মুঘল সম্রাট ঔরঙ্গজেবের আমলে বাংলার নবাব এবং অন্যান্য জমিদারেরা
দিল্লির প্রতি বিশেষ অনুগত ছিলেন না বলেই জানা যায়। রাজস্ব আদায় করা হলেও তার পরিমাণ ছিল সম্রাট আকবর এবং জাহাঙ্গীরের আমলের থেকে অনেকাংশে কম। এর অন্যতম কারণ ছিল বাংলায় সেই সময় জায়গায় জায়গায় জনবিক্ষোভ শুরু হয়। রাজস্ব দেওয়ার নামে বাংলার অর্ধেকের বেশি জিনিস সুলতানি হাতে চলে যাওয়া এবং তার বদলে বিন্দুমাত্র মুনাফার জন্য এই বিক্ষোভ তৈরি হয়েছিল। শোনা যায় এর জন্য সুলতানি দরবারে বারবার চাপের সৃষ্টি করতেন বাংলার নবাব জমিদারের দল, এবং ওনারাই গোপনে সেই জনবিক্ষোভে ইন্ধন যোগাতেন। দিল্লি থেকে মূল্যবৃদ্ধি হলেও সেই অতিরিক্ত মূল্য জমা হতো জমিদার এবং নবাবদের অধীনে। সাধারণ কারিগররা যেমন ছিল তেমনই পেতেন। সব দিক বিচার করলে দেখা যায় তৎকালীন বাংলার নবাব এবং জমিদারের দল এই আখেরে দুদিকেই নিজেদেরকে তাদের পক্ষ বলে জাহির করে দেখিয়ে প্রচুর মুনাফা এবং সুলতানি মোহর আদায় করেছিলেন। তবে সবথেকে খাস ছিলেন এদের মধ্যে মহারাজ যশবন্ত রায়। ওনার রাজপ্রাসাদ থেকে অদূরে এক পুরনো পুরো পরিত্যক্ত বাড়িতে সকল নবাব আর জমিদারদের তৎকালীন সঞ্চিত ধন লুকোনো ছিল। তবে এই বিপুল অর্থ কোথায় লুকোনো আছে সেটা জানা ছিল কেবল রাজা যশবন্ত রায়ের। শোনা যায় সেই বিবাদ থেকেই পারস্পরিক দ্বন্দ্ব শুরু হয়। একে একে সকলে সেই বিপুল রত্নরাজির খোঁজ করে, কিন্তু কেউই তার কোনো রকম সন্ধান পায়নি। আর এখনো সেই বাড়ির ভিতর কোথাও একটা লুকোনো সেসব ধন সম্পদ আছে, যদিও বইয়ে পরের দিকের জায়গায় একটা নামের উল্লেখ পাওয়া যায়, শুধু মাগরিবের গুপ্ত কক্ষ। অর্জুন উঠে দাঁড়িয়ে জানলার সামনে গিয়ে কথাটা সম্পূর্ণ করল। নিচে ততক্ষণে একটা সাদা গাড়ি এসে দাঁড়িয়েছে। কৃষ্ণেন্দু স্যার ওখান থেকে একজন বয়স্ক লোক আর একজন সাদা শাড়ি পরা মহিলাকে নামিয়ে আনলেন। মহিলার সাথে আবার একটা বাচ্চাও রয়েছে। চারজনই ওপরে আসতে শুরু করলো। তো তুই কি এটা খোঁজার প্ল্যান করছিস? কিন্তু কেউ কিছু অর্ডার না দিলে বা কিছু না ঘটলে তুই হঠাৎ এটা খোঁজার পারমিশন পাবি কি করে? কে বললো যে কিছুই হয়নি? অনেক কিছুই হয়ে গিয়েছে। ইনফ্যাক্ট অনেক বড় কিছু ঘটেছে। নইলে এমনি এমনি কৃষ্ণেন্দু স্যার ছুটতে ছুটতে বাইরে গেলেন, আর এমনি এমনি প্রেসিডেন্সি কলেজের ইতিহাসের এক অধ্যাপক রিটায়ার্ড প্রফেসর রাধাকান্ত শিকদার আমাদের অফিসে এলেন। মূল দরজার দিকে আঙুল নির্দেশ করে কথাগুলো বলল অর্জুন। অঙ্কিতা দেখল কৃষ্ণেন্দু স্যার তিনজনকে নিয়ে ভেতরে ঢুকছেন। একজনের বয়স ওই আন্দাজ 70-এর কাছাকাছি হবে, তবে এখনো বেশ দীর্ঘকায় চেহারা, মাথায় কাঁচা পাকা চুল, পরনে দীর্ঘ সাদা ফতুয়া আর সাদা পাজামা, চোখে সোনালি রঙের পুরু ফ্রেমের চশমা। ওনার সাথে আছেন একজন ভদ্র মহিলা, বয়স আন্দাজ 27 কি 28 হবে, পরনে সাদা শাড়ি, চোখে মুখে একটা চাপা উদাসীনতা, ক্লান্তি এবং অবসন্ন ভাব, আর তার সাথে একটা ছোট্ট বাচ্চা মেয়ে, বয়স ওই 5 কি 6-এর কাছাকাছি। বেশ মিষ্টি মুখশ্রী, তবে মহিলার মুখের সাথে কোনো মিল নেই। পরনে গোলাপি জামা আর সাদা ফ্রক। কৃষ্ণেন্দু স্যার তাদের নিজের চেম্বারে নিয়ে গিয়ে বসালেন। তিনজনেই অর্জুন আর অঙ্কিতার দিকে বিন্দুমাত্র ইন্টারেস্ট না দেখিয়েই সোজা সেই ঘরে ঢুকে গেলেন। অঙ্কিতা বিড়বিড় করে বলল, বাচ্চার মুখের সাথে মহিলার মুখের কোনো মিল নেই, হয়তো বাবার মতো দেখতে হয়েছে। কেন? ওই মহিলাই যে ওর মা সেটা বুঝলি কি করে? দিদি বা দাদা বা ভাই বোনের মেয়েও তো হতে পারে। এভরিথিং ইজ পসিবল। ইতিমধ্যে কৃষ্ণেন্দু স্যার তিনজনকে এক গ্লাস করে জল দিয়ে বাইরে বেরিয়ে এসে তাদের দিকে এগিয়ে এলেন। তারপর কিছু বলতে যাওয়ার আগেই একবার টেবিলের উপর রাখা ইতিহাসের বইটার দিকে একবার তাকালেন, কিছুটা আন্দাজ করে নিলেন নিজের মনে মনে। তারপর গলা খাঁকড়িয়ে বললেন, তোমাদের দুজনকে একটু ওই ঘরে আসতে হবে, বাকি কথা ওখানেই হবে। অর্জুন রাজি হলে তিনি ওদের দুজনকে নিয়ে আবার নিজের কেবিনে প্রবেশ করলেন। ভদ্রলোক একবার তীক্ষ্ণ দৃষ্টিতে দুজনকেই পর্যবেক্ষণ করলেন। কৃষ্ণেন্দু বাবু তাদের বসতে বলে বললেন, স্যার, এই হলো আমার অফিসের দুজন সেরা এমপ্লয়ি। ওর নাম অর্জুন ভৌমিক আর ওর নাম অঙ্কিতা মুখার্জি। বেশ বেশ, তা সেরা সেটা আমি বুঝবো কি করে?
প্রশ্নবাণটা যে অর্জুনের উদ্দেশ্যেই ধেয়ে এলো সে বিষয়ে বিন্দুমাত্র সন্দেহ নেই। অর্জুনের চোখে মুখে সদা হাস্যময় ভঙ্গিতে একটুও মূর্ছে ধরল না। সে অত্যন্ত বিনম্র ভঙ্গিতে বলা শুরু করল, প্রফেসর রাধাকান্ত শিকদার, জন্ম 1955, 22শে এপ্রিল, উত্তর কলকাতার আহিরিটোলার কাছে। পিতা স্বর্গীয় উমাপতি শিকদার, ম্যাট্রিকে ফার্স্ট ক্লাস। প্রেসিডেন্সিতে পড়ানো শুরু করেন 1980 থেকে। রিটায়ার্ড হয়েছেন গত বছর পুজোর আগে। 45 বছরের দীর্ঘ ক্যারিয়ারে ইন্ডিয়ান হিস্ট্রি আর মাইথোলজি গুলে খেয়েছেন। স্পেশালিটি আপনার মুঘল এবং মারাঠা ইতিহাস সম্পর্কে। আমি এনার পরিচয় জানি না, তবে আপনার সঙ্গে ওনার বয়সের পার্থক্য দেখে আপনার ছাত্রী বলেই মনে হচ্ছে। আপনারা এসেছেন কোনো মুঘল আমলের গুপ্তধন সংক্রান্ত বিষয়, কারণ এটা একমাত্র সেই ডিপার্টমেন্টকেই সামলায়। আর মুঘল আর গুপ্তধন বললে দুটো জায়গার কথাই মাথায় আসে, এক দিল্লি আর দুই খোদ আমাদের বাংলার ত্রিবেণী। দিল্লিকে আমি আপাতত হিসেবের বাইরেই রাখছি, কাছাকাছি বললে ত্রিবেণী ধরে নিচ্ছি। সেক্ষেত্রে আমি এটাও আন্দাজ করছি উনি রাজা যশবন্ত রায়ের কোনো এক বংশধর হবেন। প্রফেসর রাধাকান্ত শিকদারের মুখে একটা ক্ষীণ প্রসন্নতার হাসি ফুটে উঠল। মুখ দেখে মনে হলো তিনি বেশ ভালো মতোই প্রসন্ন হয়েছেন। তিনি একবার কৃষ্ণেন্দু বাবুর দিকে তাকালেন। তিনিও ইশারায় বুঝিয়ে দিলেন তিনি কিছুই বলেননি। শেষে উৎকণ্ঠা চেপে রাখতে না পেরে তিনি জিজ্ঞেস করলেন, আমার ইতিহাস তো জানতে পারা কঠিন না, কিন্তু আমি যে মুঘল ইতিহাসের সময়কাল নিয়েই আলোচনা করতে এসেছি, আর উনিও যে রাজা যশবন্ত রায়ের বংশধর, সেটা তুমি কি করে বুঝলে? অর্জুন টেবিলের উপর রাখা কৃষ্ণেন্দু স্যারের প্যাড থেকে শেষ পাতাটা খুলে দেখিয়ে বলল, বাবার হলো আবার জ্বর, সারিল ঔষধে। ছোটবেলা থেকেই পড়ে আসছি। নিচে রাধা লেখা, তার পাশে কান্ত লিখতে গিয়ে কৃষ্ণ লিখেছেন। তখনই বুঝলাম আপনি আসছেন। উনি আপনার পরিবারের কেউ নয় সেটা বুঝলাম ওনার প্রতি আপনার হাব ভাব দেখে। পরিবারমূলক গন্ধ বা আঁচ পেলাম না, কাজেই ছাত্রী অনুমান করাটাই শ্রেয়। আর ওনাকে দেখে বাঙালি বলেই তো মনে হচ্ছে। বাঙালি গুপ্তধন আর আপনি সংক্রান্ত হলে সেটা যে রাজা যশবন্ত রায়ের কাল সময়েরই কেউ হবে তাই আন্দাজ করছিলাম আর কি। ইমপ্রেসিভ। হ্যাঁ, তোমার দুটো অনুমানই নির্ভুল। ও হচ্ছে তিথির সেনগুপ্ত, যশবন্ত রায়ের বংশধর। ওর বাবা অশ্বিনী রায় একসময় আমার ব্যাচমেট ছিলেন। বিয়ে হওয়ার পর সেনগুপ্ত হয়েছিল, তবে এখন আর ওর স্বামী আর বেঁচে নেই। সে কি, কেন? ওনার স্বামী ইন্ডিয়ান আর্মিতে ছিলেন, গোর্খা রেজিমেন্টে পোস্টিং ছিল। বছর 6 আগে ওখানেই অস্বাভাবিক ভঙ্গিতে ওনার মৃত্যু হয়। কারণ জানা যায়নি? না, মানে তখন তিতির দেবীও ওনার কাছে ছিলেন, কিন্তু তিনিও ঠিকঠাক কিছু বলতে পারেননি। তখনও শালু হয়নি আসলে। আচ্ছা, বুঝেছি। সরি। আর ও কি আপনার মেয়ে? নিশ্চয়ই। হ্যাঁ, তবে নিজের নয়, দত্তক। ওর আসলে সন্তান ধারণের ক্যাপাসিটি নেই, আর তাই তবে শালুকে ও নিজের মেয়ের মতোই ভালোবাসে। যাই হোক, এবারে একটু আসল কথায় আসা যাক। হ্যাঁ হ্যাঁ, নিশ্চয়ই। আচ্ছা, ত্রিবেণী বললে সবার আগে তোমাদের মাথায় কি আসে? গঙ্গা, যমুনা, সরস্বতীর মিলন স্থান। এই 3 নদীর ফ্রি ফ্লোয়িং থেকে এই জায়গার নাম মুক্তবিনী হয়েছে। বহু প্রাচীন মন্দির, ঘাট ও সাধুদের সাধনার স্থান হিসেবে উল্লেখযোগ্য, এবং 7টি গ্রামে বহু শাস্ত্রীয় শিক্ষা ও ধর্মীয় কার্যক্রম চলে। 1298 খ্রিস্টাব্দের দিকে জাফর খান গাজীর নেতৃত্বে এই এলাকা মুসলিম শাসনের আওতায় আসে। তখন এখানে জাফর খান গাজী মসজিদ ও দরগাহ নির্মিত হয়। মুঘল আমলে হুগলি ত্রিবেণী অঞ্চলে রাজনৈতিক, বাণিজ্যিক ও ধর্মীয় পরিবর্তন আসে। বিশেষ করে 1632 খ্রিস্টাব্দে মোগল পর্তুগিজ যুদ্ধের পরেই এই জায়গায়। ঠিক আছে, আমার এই প্রশ্নটা করাই ভুল হয়েছে। কৃষ্ণেন্দু, তুমি ঠিকই বলেছিলে, এই দুজনেই বেস্ট।
তোমরা তো ইতিহাস ভালো মতোই জানো, তাহলে এটাও জানো যে ত্রিবেণীর এক পোড়ো বাড়ির ভিতরে যশবন্ত রায়ের লুকোনো ধনসম্পদ রয়েছে। দুজনেই ঘাড় নেড়ে সম্মতি জানালো। ইতিমধ্যেই নিচের চায়ের ছেলেটা এসে চা দিয়ে গেছে সকলের জন্য। চায়ের কাপে চুমুক দিয়ে তিনি বলা শুরু করলেন। তিতিররা দুই ভাই বোন। ওর এক দাদা আছে শঙ্কর রায়। ওই সূত্রেই ও আমার কাছে এসেছে। তিতির শুরু থেকে এই গুপ্তধনের বিষয়ে কিছুই জানতো না, কিন্তু বিধবা হয়ে আবার নিজের বাড়িতে ফিরে আসার সময় কয়েকজন দুষ্কৃতী শালুকে তুলে নিয়ে যায়, কিডন্যাপ করে। তবে ফিরতির জন্য ওরা টাকা পয়সা চায়নি, ওরা শুধু জিজ্ঞাসা করেছিল যে গুপ্তধন কোথায় রাখা আছে, কিন্তু তিতির বা শঙ্কর কেউই সেটা বলতে পারেনি। পুলিশ ডাকা হয়, কিন্তু পুলিশ কোনো স্টেপ নেওয়ার আগেই পরের দিন ভোরবেলায় ওরা শালুকে অজ্ঞান করে বাড়ির সামনে ফেলে রেখে যায়। কড়া ডোজের ঘুমের ওষুধ দিয়েছিল বোধহয়। সুস্থ হতে 3-4 দিন সময় লেগেছিল। এর পরের ঘটনা তিতির তুমিই বলো ওনাদের। তিতির বেশ কিছুক্ষণ মাথা নিচু করে চুপ করে থাকল। বন্ধ ঘরের ভেতরে একরাশ জমাট নীরবতা বিরাজ করছে। ঘড়ির টিকটিক শব্দ কানে আসছে। প্রত্যেকের চোখে মুখে একটা চাপা উৎকণ্ঠার রেশ। যখন শালুকে ফিরে পাই, আমি দাদার কাছে গুপ্তধনের বিষয়ে জানতে চাই। ও শুরুতে কিছুই বলতে চাইছিল না, কিন্তু তারপর সব কিছুই বলল যে হ্যাঁ, আমাদের বংশের লোকানো গুপ্তধন রয়েছে ওই পোড়ো বাড়িতে। তারপর এক রাতে আমায় নিয়ে ত্রিবেণীর ওই পোড়ো বাড়িতে গেল। ওরকম পরিত্যক্ত বাড়িতে আমি আগে কখনো যাইনি। সেই রাতে হালকা হালকা বৃষ্টি হচ্ছিল আর মেঘ ডাকছিল। দাদা আমায় নিয়ে বাড়ির ভিতরের একতলার নিচে একটা মাটির তলায় ছোট্ট ঘরে নিয়ে গেল। সেখানে আমি প্রথম দেখলাম জিনিসটা। কি জিনিস? খঞ্জর, ঔরঙ্গজেবের খঞ্জর। কথাটা শোনার সাথে সাথে উঠে গিয়ে পাশের রুম থেকে একটা মোটা লাল চামড়ায় বাঁধানো বই এনে পাতা উল্টাতে শুরু করলো অঙ্কিতা। তারপর একটা জায়গায় থেমে বইটা তিতিরের দিকে এগিয়ে দিয়ে বলল, এই খঞ্জরটা দেখেছেন? তিতির মাথা নাড়ল। উজ্জ্বল সোনালী রঙের খঞ্জরটা দেখে অঙ্কিতা বলল, সোনার খঞ্জর, কিন্তু রংটা একটু অন্যরকম লাগছে, তাই না? কারণ ওটা পুরোপুরি সোনার তৈরি, গোল্ড প্লেটেড না, তাই চোখে চকচকে কম লাগছে। যাই হোক, আপনি বলুন কি বলছিলেন, এরপর কি হলো? ওই খঞ্জর দেওয়ালে টাঙানো ছিল, কিন্তু তার সাথে লাগানো ছিল এই চিরকুটটা। দাদা 2 দিন চেষ্টা করছিল, কিন্তু ও কিছুই বুঝতে পারেনি। তারপর আমি স্যারকে খবর দিই, কিন্তু স্যারের কাছে আসার আগের দিন মাঝরাতে কারা আমার ঘরে জানলার কাঁচ ভেঙে পাথর ছুঁড়ে মারে। পাথরের সাথে এই কাগজটা বাঁধা ছিল। তারপর বুঝতে পারি এরা ওরাই, যারা শালুকে নিয়ে গিয়েছিল। এই বলে তিতির কাগজটা অর্জুনের দিকে এগিয়ে দিল। একটা ভাঁজ করা ময়লাটে কাগজ। সেটা খুলে অর্জুন পড়ল। যারা একবার তুলতে পারে তারা কিন্তু বারবার তুলতে পারে। আমরা ধাঁধার কথা জানতে পেরেছি, সেটা যতটা তাড়াতাড়ি সলভ করবার চেষ্টা করবেন, তত আপনার মেয়ের জীবন কিন্তু সেফ থাকবে। ওরা আপনার ওপর নজর রাখছে, আর এই গুপ্তধনের কথা যখন জানে, তার মানে ইতিহাস নিয়েও পড়াশুনো আছে। তো এ জিনিস জানবার কথা নয়। ধাঁধায় কি লেখা আছে অঙ্কিতা? সূর্য দৃষ্টি যেথা নাহি পৌঁছে দ্বার রহে চিরবন্ধ দিবানিশি, ভেদ নাহি জানে আধার তথায় অনন্ত। বরিশনেও ধরা শুক্ল স্পর্শে নাহি জলধারা, মগরেবে পশ্চিম ছায়া যেথা পাথরে করে ধারা। সপ্ত গণিয়া তৃতীয় স্থলে খড়িও ক্ষণিক থাম, লৌহদ্বারে অন্তরালে নিদ্রিত রক্ত খাজনা ধাম।
ধাঁধা নিয়ে ভালো মতন চিন্তা ভাবনা না করলে চলবে না। সন্ধ্যার ধূসর আকাশ পেরিয়ে রাতের ঘন নিবিড় অন্ধকার ডিপার্টমেন্টের বাইরের আকাশকে ঘিরে ফেলেছে। টিপটিপ করে বৃষ্টি পড়ছে, আর পরিবেশে এখন একটা ঠান্ডা ঠান্ডা ভাব আছে। দরজার বাইরে সবাই জড়ো হয়ে দাঁড়িয়ে আছে। তোমরা তাহলে আসার আগের দিন আমায় জানিয়ে দিও, আমি সেই মতো ব্যবস্থা করে রাখবো। আপাতত আমাদের হাতে কোনো কাজ নেই, আমরা পরশু রওনা হয়ে যাব। বেশ, আপনারা ত্রিবেণীতে নেমে যে কোনো টোটোওয়ালাকে বলবেন যে রায় রাজপ্রাসাদে যাবেন, ওরা নামিয়ে দেবে। বেশ, আর এই ধাঁধাটা আমি রাখলাম। আর আপনারা শালুকে একটু চোখে চোখে রাখবেন। ওরা আপনাদের যদি সত্যিই ফলো করে থাকে তো আপনারা যে আমাদের কাছে আজ এসেছেন সেটা ওরা জানতে পেরে যাবে। তাই আর কি একটু সতর্কতা অবলম্বন করা। আর পরশু থেকে তো আমরাও চলে আসছি। চলুন আপনাদের এগিয়ে দিয়ে আসি। অর্জুন আর অঙ্কিতা ওপরের কাচের জানলা দিয়ে দেখতে লাগলো। কৃষ্ণেন্দুবাবু তিনজনকে গাড়িতে তুলে দিলেন। আজ আর কাল দুদিন বেশ ভালো মতন পড়াশুনো করতে হবে। কথাটা বলতে বলতে অর্জুন সবে জানলা থেকে সরে এসেছে। অঙ্কিতা এখনো দাঁড়িয়ে আছে। তার ষষ্ঠ ইন্দ্রিয় জানান দিচ্ছে কিছু একটা ঘটতে চলেছে। তাদের গাড়ি চলে গেল। কৃষ্ণেন্দুবাবুও ভেতরে ঢুকে এলেন। না, হয়তো বৃথা চিন্তা করছিল অঙ্কিতা। জানলা দিয়ে সেও মুখ ফেরাতে যাবে, এমন সময় আবারও সেই কালো গাড়িটা হুশ করে বেরিয়ে গেল। অঙ্কিতা দ্রুত চিৎকার করে উঠল, অর্জুন, এই অর্জুন, আবার সেই কালো গাড়ি! অর্জুন ছুটে এসে জানলার সামনে দাঁড়িয়ে দেখল তখন আর নিচে কোনো গাড়ি নেই। কোন কালো গাড়ি? আগের কেসের পর থেকেই এই গাড়িকে তোর পিছু করতে দেখেছি কয়েকবার। আমায় বলিসনি তো? নাম্বার নোট করেছিস? না, ওটাই তো করতে পারছি না। প্রতিবার একটা এমন অ্যাঙ্গেল থেকে দেখছি যে প্লেটটাই নজরে পড়ছে না। মানে একটা কথা স্পষ্ট হলো, লোকগুলো গুপ্তধনী চায় আর ওদের মেইন টার্গেট আমি, ওরা দুজন নয়। আর এরা যেই হোক খুব ভালো করে তিতিরকে চেনে, নইলে ওরা জানতো না যে তিতির এই কেসটা রাধাকান্ত বাবুর কাছে নিয়ে যাবে আর তিনি আমাদের কাছেই আসবেন। আপাতত কনসেন্ট্রেট অন ধাঁধা। আরও 2 কাপ কফি বানিয়ে আনতো। সন্ধ্যার অন্ধকার গাঢ় হয়ে আসছে ক্রমশ। ঘড়ির কাঁটা সময় বলছে 6:45 বাজতে চলল। অঙ্কিতা বাড়ি চলে গেছে। অর্জুন যাওয়ার জন্য ব্যাগপত্র গোছগাছ করছে। এমন সময় কৃষ্ণেন্দু স্যার পেছন থেকে এসে ডাকলেন, অর্জুন, তোমার সঙ্গে কিছু কথা ছিল। হ্যাঁ স্যার, বলুন। ওই ধাঁধার আপাতত কিছু বুঝতে পারলে? ওই হালকা পাতলা একটা আভাস পেয়েছি মাত্র। আচ্ছা বেশ, যেটা বলতে এসেছিলাম, দেখো আমি জানি সত্যেন্দ্র স্যার মারা যাওয়ার পর থেকেই তোমরা তোমাদের কাজে আমাদেরকে ইনভলভ করতে চাও না, কিন্তু এখানে আমার স্যার রয়েছেন, তিনি নিজে এসে আমার কাছে সাহায্য চেয়েছেন, কাজেই আমার না যাওয়াটা একেবারে। আপনি তো যাবেন স্যার, আমি তো নিজেই আপনাকে বলবো ভেবেছিলাম। ও বেশ বেশ, তাহলে পরশুদিন সকালে দেখা হচ্ছে। পরশুদিন সকালে তিনজন যখন কাটোয়া লোকাল থেকে ত্রিবেণী নামলো তখন রোদটা প্রায় চড়া হয়ে মাথার উপরে উঠে গেছে। ছোট মাঝারি আকারের স্টেশন, 2-4টে দোকান আছে, আরেকদিকে একটা নোংরা খাল। একটা ছোট দোকান থেকে কচুরি আর ডাল খেয়ে নিল ওরা। তারপর একজন টোটো চালককে ফিট করে ওরা রাজবাড়ির দিকে রওনা হলো। কিছুক্ষণের মধ্যেই মফস্বল এলাকা ছেড়ে একদম গ্রামের জায়গায় ঢুকে পড়ল ওরা। বাপরে, এদিকটা এতটা গ্রাম জানা ছিল না তো। সেটাই দেখছি। বহুদিন পর চোখ দুটো একটু সবুজ পেয়ে আরাম পাবে। আমি একটা কথা কিছুতেই বুঝতে পারছি না, তৎকালীন সমস্ত রাজা আর জমিদারেরা এই বাড়িটাকেই কেন বেছে নিয়েছিলেন? এখনই এত গণ্ডগ্রাম, তখনকার দিনে যে কি ছিল সেটা আশা করি বুঝতেই পারছেন। যাতায়াতের অসুবিধে, তার উপর গোপনীয়তা রক্ষাও হয়ে যেত।
সাধারণ মানুষের চোখের আড়াল থাকতো। আর যে জিনিস সাধারণ মানুষের চোখের আড়ালে, সেই জিনিস সম্পর্কে মানুষের মনে একটা ধারণা জন্মে যায়। কাইন্ড অফ হানাবাড়ি বা ভুতুরে বাড়ি বলা যেতেই পারে। অস্বাভাবিক কিছুই না, তখন তো এত বিজ্ঞান ছিল না, আর থাকলেও বা এই গ্রামে এখনো কতটা বিজ্ঞান আছে সেই বিষয়ে আমার যথেষ্ট সন্দেহ আছে। কাজেই আদর্শ একটা জায়গা। আর একটা বিষয় আমি স্টাডি করেছি, এই বাড়িটার লোকেশন এমন একটা জায়গায় যেখান থেকে আশেপাশের প্রত্যেকটা রাজা বা জমিদারের রাজপ্রাসাদ অলমোস্ট একই ডিস্টেন্স। বাহ, ব্রিলিয়ান্ট স্টাফ। কি যেন নাম বলছিলে? হ্যাঁ, মগরিবের কক্ষ। আরও কিছু কথা বলতে বলতে টোটো এসে দাঁড়ালো রাজবাড়ির সামনে। নামেই রাজবাড়ি, এখন চারদিকে বড় বড় পাথরের থাম দাঁড়িয়ে আছে কেবল। ওপরের তলায় একটা রেলিং দেওয়া বারান্দা সমগ্র জায়গাটাকে সবুজ আর শ্যাওলা একরকম গিলে খেয়েছে। দেওয়ালে মশ নিজেদের রাজত্ব বিস্তার করে রেখেছে। দুপাশে ডাই করে আগাছা জমাট বেঁধে আছে। ওপরের ঘরের ভেতর থেকে গ্রামোফোন বাজার শব্দ আসছে। মূল ফটক পেরিয়ে ভেতরে ঢুকতে ঢুকতে অর্জুন বলল, রাজবাড়ি, আগাছা, শ্যাওলা, বড় পিলার, গ্রামোফোন, টিপিক্যাল 90s ভাইব। তিনজনে ভেতরের দালানে পা রাখতে ওপর থেকে চেনা আওয়াজটা পাওয়া গেল। দাঁড়ান, আমি আসছি। তিতির নিচে নেমে এসে ওদের নিয়ে ওপরের ঘরে যেতে থাকলো। গ্রামোফোনের আওয়াজটা আরও বাড়তে শুরু করেছে। প্রথম ঘরে ঢুকে দেখল একটা মাঝবয়সী ছেলে ছবি আঁকছে। বয়স ওই আন্দাজ 30 কি 32 হবে। রোগা চেহারা, উড়োঝুড়ো চুল, পরনে একটা ময়লা জামা আর পাজামা। সারা ঘর জুড়ে ক্যানভাস রয়েছে। চোখে মুখে বেশ কয়েক রাতের অনিদ্রার ছাপ। আমার দাদা শঙ্কর রায়। দাদা, একটু বাইরে আয় তো, ওনারা এসেছেন। সে ক্যানভাস ফেলে উঠে আসতে যাচ্ছিল, কিন্তু অর্জুন বলে উঠল, আপনাকে বাইরে আসতে হবে না, আমরাই ভেতরে আসছি। যদি কিছু মনে না করেন তবেই। আপনার ছবিগুলোও দেখা হয়ে যাবে। না না, নির্দ্বিধায় আসুন। আপনি গ্রামাফোন শোনেন নাকি? আমার? না না, আসলে কাল রাতে তো রাধাকান্তবাবু এসেছিলেন। তিনি সকালে উঠে দেখলেন যে গ্রামাফোন আছে, তাই বললেন চালিয়ে দেখতে। চলছে যখন তিনিও শুনছেন। পাশের ঘরেই আছেন। ও, উনি চলে এসেছেন? তাহলে তোমরা ছবি দেখো, আমি বরং ওনার সাথে দেখা করে আসি। কৃষ্ণেন্দুবাবু পাশের ঘরে চলে গেলেন। অর্জুন আর অঙ্কিতা ঘুরে ঘুরে সব ছবিগুলো দেখছিল। ঘর জুড়ে শুধু ক্যানভাসের ছড়াছড়ি। আর রাজপ্রাসাদ হওয়ার জন্য ঘরগুলোও বেশ বড় সাইজের। প্রত্যেক কটা আর্টই অয়েল পেন্টিং করা বলেই মনে হচ্ছে। আর থিম অ্যাবস্ট্র্যাক্ট। আপনার নাম অনেক শুনেছি কাল থেকে। আচ্ছা, সুনাম না বদনাম? কি আর বলি, 2খানা গুপ্তধন অলরেডি নাকি উদ্ধার করে ফেলেছেন। এখন যদি এটাও উদ্ধার করতে পারেন, আমাদের ছোট্ট শালুর মাথার উপর থেকে বিপদের ফাঁড়াটা কেটে যাবে। সেই চেষ্টা করতেই তো আমরা এখানে এসেছি। আপনাদের এখানে চাকর বাকর কেউ নেই? আছে তো, নইলে হাত পুড়িয়ে রান্না করবে কে? হ্যাঁ, এবার বোন একটু আধটু পারে। বলছিলাম, আলো থাকতে থাকতে একবার ওই বাড়িটা দেখে আসলে ভালো হতো। ঠিক আছে, আপনারা স্নান সেরে নিন। দুপুরের খাওয়া দাওয়ার পর আমরা একটু বিশ্রাম নিয়ে রওনা হব। বেশ, ঠিক আছে, তাহলে আমরা আপাতত আসছি। দুপুরের খাওয়াতে দেখা হচ্ছে। আপনি আপনার ক্যানভাস চালিয়ে যান। দুজনে ঘর থেকে বেরিয়ে গেল, কিন্তু তাদের নজরে পড়ল না সবকিছুর অলক্ষ্যে শঙ্করের মুখে একটা তীক্ষ্ণ চোরা হাসি খেলে গেল। দুপুরে খাওয়া দাওয়া করার পরে যখন একটু বিশ্রামের জন্য পুরনো বৈঠকখানার ঘরটা খুলে দেওয়া হলো, তখন প্রফেসর বললেন, আমি এখানকার লোকাল মানুষদের যা ভয় আর প্রেজুডিস দেখেছি ওই বাড়ি নিয়ে, তখনই বুঝতে পারলাম রাজা যশবন্ত রায় কেন ওই নির্জন স্থানের বাড়িটাকে বেছে নিয়েছিলেন। ভদ্রলোক বেশ ভালোই দূরদর্শী ছিলেন।
সেই সময় দাঁড়িয়েও আজকের দিনটা দেখতে পেয়েছিলেন। আচ্ছা, আমার মনে হয় বিকেল 4টে নাগাদ আমাদের বেরোনো উচিত। 5:30টায় আজকে সূর্যাস্ত, আলো থাকতে থাকতেই দেখে আসা উচিত। সকলে সম্মতি দিল। আর কিছুক্ষণ এদিক ওদিক গল্প করে যখন 3:45 বাজল, তখন ওরা রওনা দিল সেই পুরো বাড়ির উদ্দেশ্যে। একমাত্র তিতির শালুকে নিয়ে বাড়িতে থেকে গেল। গ্রামের স্বাভাবিক চিত্রনাট্যের দৃশ্যটা একটু একটু করে পরিবর্তন হয়ে চোখে আসতে শুরু করলো একটা গভীর ঘন জঙ্গল। শঙ্কর রাস্তা চিনিয়ে নিয়ে যাচ্ছে। স্যার, আপনি কখনো এখানে আগে এসেছেন? ত্রিবেণী এসেছি, কিন্তু এদিকটা কখনো আসা হয়নি। অর্জুন কোনো কথা না বলে চুপচাপ এদিকে ওদিকে লক্ষ্য করে এগিয়ে চলছিল। হাঁটতে হাঁটতে তারা একসময় একটা বড় পুরো বাড়ির সামনে এসে দাঁড়ালো। বর্তমান অবস্থা বললে চারিদিকে জঙ্গল আর আগাছা একটু একটু করে গ্রাস করছে। আর বছর 10 পরে হয়তো পুরোপুরি জঙ্গলের নিচে হারিয়ে যাবে বাড়িটা। সামনে একটা ভাঙা রেলিং দেওয়া লোহার ফটক খোলা অবস্থায় রয়েছে। অর্জুন এবার পুরো বাড়িটা একবার প্রদক্ষিণ করে এসে বলল, না, আর কোনো দরজা নেই, এই একটাই আছে। চলুন ভিতরে ঢোকা যাক। বলছি, আজ তো একটু পরেই সূর্যাস্ত হয়ে যাবে। কাল সকাল সকাল সময় নিয়ে এসে ভেতরে ঢুকলে ব্যাপারটা ভালো হতো না? ভয় নেই, ভয় নেই। সূর্যাস্ত হতে এখন অনেক দেরি আছে। আর তাছাড়া ঐতিহাসিক বাড়িতে ভূত থাকে না। হ্যাঁ, আর আমরা তো এতজন আছি, অসুবিধা হবে না আপনার। কৃষ্ণেন্দুবাবু বুঝতে পারলেন সকলের মনেই তিনি অল্প বিস্তর হাসির খোরাক হয়ে গেছেন। তাই পরিস্থিতি সামাল দেওয়ার জন্য একবার কেশে নিয়ে বললেন, না না, আমি ওই জন্য বলিনি। অন্ধকার হয়ে গেলে বন জঙ্গলে সাপখোপ আর অন্য সমস্ত পোকামাকড় তো থাকতেই পারে, তাই বলেছিলাম আর কি। ঠিক আছে, কারোর যখন কোনো অসুবিধে নেই তাহলে চলুন। আর কেউ কোনো কথা বাড়ালো না। শঙ্কর পথ দেখিয়ে ভেতরে নিয়ে যেতে থাকলো। ঢুকতে ঢুকতে ওরা দেখল মাঝে একটা বড় খালি জায়গা, তার চারপাশে বড় বড় থাম বসানো। সেই ফাঁকা জায়গা ঘিরে বেশ বড়সড় রকমের দেওয়াল দিয়ে ঘরগুলো সারি করে দাঁড়ানো। শঙ্কর মূল জায়গা পেরিয়ে একদিকের একটা সিঁড়ির সামনে এসে দাঁড়িয়ে বলল, এই বাড়িতে আগে তৎকালীন আশেপাশের জমিদার আর নবাবদের জলসার মজলিস বসত। শুনেছি রাজ্যের বাইরে থেকে উচ্চমানের গাইয়ে আর নাচিয়ে আসতো। মাঝে মাঝে মনোরঞ্জনের জন্য পশুর খেলা আর মল্লযুদ্ধ হতো। আসুন, এবার একটা দারুণ জিনিস দেখাই, কিন্তু তার আগে। এইটুকু বলে আশেপাশের বেশ কিছু শুকনো কাঠ আর পাথর জড়ো করে একটা মশাল জাতীয় কিছু বানিয়ে সে আগুন ধরিয়ে দিল। এসব করার কি দরকার ছিল? ফোনের ফ্ল্যাশ তো ছিল সবার। যে জিনিস দেখতে যাচ্ছেন সেটা ফ্ল্যাশের আলোয় ঠিক বুঝতে পারবেন না। নিচে আসুন। অর্জুন কথাটা সম্মতি জানিয়ে তাকিয়ে দেখল খাড়া সিঁড়িগুলো লম্বা হয়ে গোল করে পেঁচিয়ে নিচে নেমে গেছে। আগুনের মৃদু আলোয় তারা ধীরে ধীরে নিচে নামতে শুরু করলো। দুপাশের দেওয়াল জুড়ে নানা রকমের চিত্র অঙ্কন করা আছে। ছবিগুলো যে রিসেন্ট করা হয়নি সেটা দেখেই বোঝা যাচ্ছিল। জায়গায় জায়গায় পাথর ক্ষয়ে গেছে। খুব সম্ভবত মোঘল আমলের সময়েরই কারুকার্য হবে। এত সাবলীল স্ট্রোক আজকালকার শিল্পীদের মধ্যে বিরল। পাথরের খাড়া সিঁড়ি বেয়ে নামতে নামতে তারা এসে পৌঁছলো একটা ছোট্ট জায়গায়। তার এক পাশে দেওয়াল আর অন্য পাশে একটা তালা বন্ধ কাঠের আধভাঙা দরজা। শঙ্করবাবু পকেট থেকে চাবি বের করে তালা খুলতে লাগলো। এত পুরনো তালার চাবি আপনি পেলেন কোথায়? কেন, এটা কি সেই সময়ের চাবি হতে পারে না? হতে পারতো, যদি এতটা পরিষ্কার আর চকচকে না হতো। তাছাড়া চাবির ধাঁচ দেখে একটা হালকা মডার্নাইজেশনের ছাপ আমি দেখতেই পাচ্ছি। কাল্টিভেট করার মতো আপনার দৃষ্টি। হ্যাঁ, আমি চাবিটা বানিয়েছি। পুরনো চাবি আমার কাছে ছিল না। আসুন, ভিতরে আসুন। সকলে এক এক করে বন্ধ ঘরের ভেতর প্রবেশ করল। একটা উটকো চাপা ভ্যাপসা গন্ধ
নাকে এলো তাদের। হাওয়া বাতাস চলাচলের জন্য কোনো প্যাসেজ করা নেই বলেই এই অবস্থা। সবার আগেই অর্জুনের নজর গেল বন্ধ আলমারির দিকে। শঙ্করের সাথে বাকিরাও সেখানে এসে দাঁড়ালেন। অর্জুন নিষ্পলক দৃষ্টিতে তাকিয়ে জিজ্ঞেস করল, এটাই নিশ্চয়ই ওই। হ্যাঁ, এটাই সেই ঔরঙ্গজেবের খঞ্জর, যেটা তিনি আমাদের রাজাকে গিফট করেছিলেন। আচ্ছা, গিফট দেওয়ার কারণ? শোনা যায় এককালীন ক্ষেত্রে বাংলা থেকে একটা বেশ বড় সড় বিদ্রোহের আগুন ক্রমশ ছড়িয়ে পড়তে শুরু করেছিল। অবস্থা এতটাই গুরুতর ছিল যে বিভিন্ন প্রান্ত থেকে তার অগ্নির ছিটে ফোঁটা সকলের জমায়েত হতে শুরু করে। সেই সময় ছত্রপতি শিবাজির শেষ সময় চলছে। ফলে মহারাষ্ট্র সংলগ্ন অঞ্চলেও মুঘলদের বিরুদ্ধে শুরু হয়েছিল বিদ্রোহের কালজয়ী অধ্যায়। তখনই নাকি দিল্লির সুলতান এই প্রথমবারের জন্য বাংলায় এসে অবস্থার তদারকি করতে চান। ব্যাস, অমনি সব রাজা, নবাব আর জমিদারদের পায়ের তলা থেকে মাটি সরার উপক্রম হলো। সুলতান খোদ এখানে আসার অর্থ হলো এতদিন ধরে যে দু নৌকায় পা দিয়ে চলে যাচ্ছিল সেটা এবারে বন্ধ করতে হবে। তাই তারা তড়িঘড়ি সিদ্ধান্ত নিল যে এইবারে প্রজাদের জন্য কিছু ছাড়তে হবে, নইলে একবার সুলতানের চোখে পড়লে সর্বস্ব হারাতে হবে। তখনই ওনারাই সকলে মিলে স্থির করে প্রজাদের জন্য বার্ষিক মূল্যের উপর আরও 20% উপরি পাওনার কথা ঘোষণা করলেন। নির্বোধ প্রজার দল ভাবল দিল্লির সুলতান অবশেষে তাদের কষ্ট বুঝেছেন এবং 20% বৃদ্ধি করেছেন। প্রাচীন কাল থেকে জনগণ এই ছোটখাটো পাওনাতেই খুশি হয়ে এসেছে, অথচ সপ্তাহে বসে থাকা লোকজন এইটুকু পাওনা ছাড়তেও নারাজ ছিলেন। যাই হোক, কিন্তু এই 20% ছিল বিপুল লাভের বস্তার উপর ছোট্ট পিঁপড়ের সমান। এরপর দিল্লির সুলতানকেও ওনারা আরও 10% ফিরিয়ে দিয়ে বলেছিলেন জনগণকে তারা বুঝিয়ে বলেছেন এবং জনগণ ওনার কষ্ট বুঝে নির্ধারিত মূল্যের বিনিময়ে কাজ করতে রাজি হয়ে গেছেন। সুলতান এতে খুশি হন এবং উপহারস্বরূপ এই খঞ্জর পাঠান। একবার হাতে নিয়ে দেখতে পারি? কোনো রকম কথা না বলে শঙ্কর তার হাতে খঞ্জরটা তুলে দিল। অর্জুন সেটা হাতে নিয়ে নড়াচড়া করতে করতে একবার জিজ্ঞেস করল, এটা কি পুরোটাই সোনার তৈরি? কেন, আপনার কি কোনো সন্দেহ হচ্ছে? না না, সন্দেহ কিসের হবে, এমনি কথার কথা জিজ্ঞেস করলাম। প্রত্যেকে একবার খঞ্জরটা হাতে নিয়ে দেখল। অর্জুন দেখল আশেপাশের জায়গাটা একটু একটু করে অন্ধকার হয়ে আসছে। এবারে বাড়ি ফিরতে হবে। তিতির আর শালু একা রয়েছে বাড়িতে। শঙ্কর ইতিমধ্যে দেওয়ালের খাঁজে আবার খঞ্জরটা ঢুকিয়ে রেখে বলল, এরই মধ্যে ওই ধাঁধার কাগজটা আটকানো ছিল। আপনারা সেই ধাঁধা দেখেছেন তো? দেখেছি। আচ্ছা, এর মধ্যে আপনারা আর কোনো রকম বিপদের আঁচ বা অস্বাভাবিক ঘটনা ঘটতে দেখেছেন? না, শালুর কেসটার পর থেকে আর সেরকম কিছুই ঘটেনি। আর কিছু ঘটেনি? শঙ্কর প্রথমে কি যেন একটু ভেবে নিল, তারপর হঠাৎ মনে পড়ার মতো বলল, ও না না, আর একদিন রাতে আবার একটা চিরকুট জানলা দিয়ে পাথরের সাথে বেঁধে ছুঁড়ে দিয়েছিল। আপনাদের তো তিতির দেখিয়েছে। বুঝেছি। আমার মনে হয় এবারে আমাদের ফেরত যাওয়া উচিত। ওই দুজন বাড়িতে একা আছে, বেশিক্ষণ একা থাকাটা ওদের জন্য ঠিক না। বেরিয়ে আসার পর অঙ্কিতা দেখল অর্জুনকে বেশ চিন্তিত দেখাচ্ছে। এখানে আসার সময় এতটা চিন্তিত তাকে লাগছিল না, কিন্তু সবার সামনে কিছু জিজ্ঞেস না করাই শ্রেয় বলে মনে করল সে। যখন আবার রাজবাড়ি ফিরে এলো তখন দেখল দরজার কাছেই দাঁড়িয়ে আছে তিতির। অন্ধকার গাঢ় হয়ে পেছনের বাড়িটাকে গিলে খেয়েছে বলে মনে হচ্ছে।
জায়গায় জায়গায় ছোট ছোট বাল্ব লাগানো আছে আর বেশ কিছু হ্যারিকেন জ্বলছে। তিতির আমাদের দেখতে পেয়েই একটা স্বস্তির নিঃশ্বাস ফেলে দ্রুত পায়ে এগিয়ে আসতে থাকলো। তিতির আবার বাইরে দাঁড়িয়েছিল কেন? আবার কি বিপদ হলো? ভগবান! শালুকে খাওয়াচ্ছিলাম, তখনই একটা বাইকের আওয়াজ পেলাম, আর জানলার কাঁচ ভেঙে পাথরের সাথে এই চিরকুট বেঁধে ছুঁড়ে ভিতরে মারলো। আবার পাথর মেরে জানলা ভাঙলো? এদের জ্বালায় কি জানলায় কাঁচ লাগানো যাবে না নাকি? কই দেখা দেখি কি চেয়েছে। তারা ভেতরে ঢুকতে ঢুকতে শঙ্কর চিরকুটটা পড়ল। তারপর ভেতরে ঢুকে বাকিদের দিকে ফিরে একটা দীর্ঘশ্বাস ফেলে সেটা রাধাকান্ত বাবুর দিকে এগিয়ে দিলেন। তিনি চশমাটা চোখে লাগিয়ে পড়া শুরু করলেন। তোমাদের আমি আগেই বলেছিলাম যে আমাদের নজর এড়িয়ে কিছুই করার নেই। ফেমাস অর্জুন ভৌমিক এখানে এসেছে, তার খোঁজ পেয়ে গেছি আমরা। প্রথমে অর্জুনকে সরাতে চাইলেও পরে আমরা বুঝতে পারি যে তাকে সরালে চলবে না। আমরা অর্জুন অ্যান্ড কোম্পানিকে 2 দিনের সময় দিচ্ছি। তার মধ্যে যদি তারা গুপ্তধন বের করতে না পারে তাহলে আমরা শালুকে চিরতরের জন্য তুলে নিয়ে যাব। এখন আপনাদের সন্তানের দায়িত্ব অর্জুনের হাতে। সময় মাত্র 2 দিন। চিঠিটা বন্ধ করে তিনি দেখলেন অর্জুন মৃদু হেসে চেয়ারে বসে বলল, আর এক কাপ চা পাওয়া যাবে তিতির? সকলে তার দিকে অবাক দৃষ্টিতে তাকিয়ে আছে। এতটা নিরুত্তাপ অঙ্কিতা তাকে আগে কখনো দেখেনি। তিতির আর কোনো কথা না বলে ভেতরে চায়ের জন্য কথা বলতে গেল। চা খেতে খেতে অর্জুন একবারও এই প্রসঙ্গ তুলল না। সকলের মধ্যে একটা চাপা অস্বস্তি বিরাজ করছে। চা পান শেষ করে সকলে উঠতেই অর্জুন ফোন বের করে অঙ্কিতাকে একটা মেসেজ করল। নিজের ঘরে ঢোকার আগে অঙ্কিতা ফোনের মেসেজটা দেখল। রাত 12:30টার সময় আমি তোর জন্য বাড়ির পিছনের দিকটায় ওয়েট করব। কাজ আছে, চলে আসিস। রাত জাগতে হবে, তাই পারলে এখনই একটু ঘুমিয়ে নিস। রাত বাড়তে বাড়তে আকাশ জুড়ে একরাশ ঘন কালো মেঘ একটু একটু করে নিজেদের প্রভাব বিস্তার করতে থাকল। তাদের গুরুগম্ভীর গর্জন আর বিদ্যুতের ঝলকানি সমগ্র জায়গা জুড়ে সিক্ততার একটা প্রলেপ লেপে দিয়েছে। দুটো পা গুটি গুটি পায়ে দোতলার বারান্দা দিয়ে হেঁটে আসছে। একদিকের ঘরে তিতির আর শালু ঘুমোচ্ছে। দরজা বন্ধ অবস্থায় এখনো শঙ্করের ঘরে টিমটিম করে একটা বাল্বের হলদে আলো আসছে। চুপিসারে পা টিপে টিপে দরজাটা পেরিয়ে গেল সে। একটা মৃদু হাওয়ার রেশ দিতে শুরু করেছে। সারা শরীর চাদর দিয়ে মুড়ে সিঁড়ি দিয়ে নিচে নেমে এলো সে। আশেপাশে কাউকেই দেখা যাচ্ছে না। সে বাড়ির পেছনে আসতেই দেখল একজন দাঁড়িয়ে দাঁড়িয়ে মনের সুখে সিগারেট খাচ্ছে। এত রাতে কেন ডাকলি? সোনা চিনতে পারিস? মানে চিনবো না কেন? এই তো হাতে পড়ে আছে একটা। ওটা তো তোদের মেয়েদের একটা বাই বর্ন ক্ষমতা, কোনটা সোনা আর কোনটা ইমিটেশন চেনা। যদি সত্যি চিনে থাকিস তাহলে বিকেলে কিছু বুঝেছিলি? তুই কি আমার সাথে এখানে হিয়ালি খেলতে এসেছিস নাকি? যা বলার সোজাসুজি বল, বৃষ্টি নামতে পারে একটু পরেই। চল আরেকবার দেখে আসি। এখন এই রাতে? রাত হলেই তো সোনার উজ্জ্বলতা বৃদ্ধি পায়। চল চল, কেউ দেখে ফেলবার আগে তাড়াতাড়ি চল। অর্জুন প্রায় টানতে টানতেই অঙ্কিতাকে নিয়ে চলল আবারও সেই বাড়ির দিকে। যত তারা জঙ্গলের ভেতরে প্রবেশ করছে ততই ঠান্ডাটা বাড়তে শুরু করেছে। হাঁটতে হাঁটতে তারা যখন বাড়িটার সামনে এসে পৌঁছল তখন রাত প্রায় 1টা বাজে। ভেতরে ঢুকে সিঁড়ি দিয়ে নিচে নামতে নামতে অঙ্কিতা আবারও বলল, অর্জুন, এটা কাল সকালে দেখলে হতো না? না, হতো না, কারণ আজ রাতে এক্ষুনি একটা ম্যাজিক হবে। সাবধানে নেমে আয়।
অঙ্কিতা অর্জুনের কথার মাথা মুন্ডু কিছুই বুঝতে পারল না। চুপচাপ নিচে নেমে তালা বন্ধ দরজার সামনে এসে দাঁড়ালো। তালা খুলবি কি করে? অর্জুন একটা মুচকি হাসি হেসে পকেট থেকে ছোট্ট একটা চাবি বের করে এনে বলল, মাস্টার কি শুধু শঙ্করের কাছেই থাকে? অর্জুনের কাছেও থাকে। তোরা যে কি সব করে বেড়াস। অর্জুন আর কোনো কথা না বলে হাসতে হাসতে তালা খুলল। ভেতরে ঢুকে সোজা খঞ্জর হাতে নিয়ে ফোনের ফ্ল্যাশ জ্বালালো। না, উজ্জ্বল হলুদ বর্ণ ছাড়া আর কিছুই নেই। কি দেখছিস বলতো? অর্জুন উত্তর না দিয়ে পকেট থেকে একটা কাগজ বের করে অঙ্কিতার দিকে এগিয়ে দিল। সেখানে অন্ধকারের মধ্যে এক স্বর্ণ খঞ্জর রয়েছে, যার এক প্রান্ত দিয়ে একটা অজানা ভাষায় কি যেন লেখা ফুটে উঠেছে। অঙ্কিতার সাথে সাথে অর্জুনের দিকে তাকাতে অর্জুন ঘাড় নেড়ে বলল, ওটা ফার্সি ভাষা, সুলতানের নাম লেখা। অন্ধকারে এই নামটা দেখা যেত, কিন্তু এখানে নামটা নেই। তাহলে তাহলে তো এটা আসল নয়। আসল যে না সেটা আমার অনেক আগেই সন্দেহ হয়েছিল, বিকেলে দেখবার সময়। তুই হয়তো অতটা গা করিসনি। সোনার তৈরি এত বড় একটা খঞ্জর, অথচ যা ওয়েট হওয়ার কথা ছিল তার থেকে অনেকটাই হালকা। আর সোনার জিনিস এত চমকায় না। তখনই বুঝে গিয়েছিলাম। তাহলে আসলটা কোথায় আর গুপ্তধনই বা কোথায়? অর্জুন কোনো উত্তর না দিয়ে জিনিসটা আবার নিজের জায়গায় রেখে দিল। ঘরের মধ্যে ঘুরতে ঘুরতে দেখল প্রত্যেক দেওয়ালে অনেক রকম ছবি আঁকা আছে, তবে সবই প্রায় ক্ষয়ে গেছে। আর জায়গায় জায়গায় বেশ বড় বড় পুরনো আমলের লম্বা রং চটে যাওয়া পর্দা টাঙানো। দেওয়ালের ওপর এভাবে পর্দা টাঙানো দেখে ভারী অদ্ভুত লাগলো অর্জুনের। অঙ্কিতাকে পর্দাগুলো এক এক করে সরাতে বলল। এক এক করে পর্দা সরাতে পেছন থেকে শুধু ফাঁকা দেওয়াল বেরিয়ে আসছিল। অর্জুনের কিরকম সন্দেহ হলো। সে এবারে ঘরের ঠিক মাঝামাঝি এসে দাঁড়ালো। ঘরটা একটু অদ্ভুত ধরনের। 1 2 3 4 5 সর্বনাশ! তাহলে এই ব্যাপার। এতক্ষণ পর অঙ্কিতা এই অস্বাভাবিক জিনিসটা লক্ষ্য করল। কি অসাধারণ কারুকার্য! ঘরের চারদিকে 6 দিকে 6টা দেওয়ালে পর্দাগুলো যে জায়গায় আটকানো ছিল সেখানে দেওয়ালের উপর 6টা চিহ্ন অঙ্কন করা। বুঝতে পারছিস কিছু? অঙ্কিতা কিছু বুঝতে পারছে না এখনো। সে শুধু অবাক হয়ে দেওয়ালগুলো দেখে যাচ্ছে। 6 দিকের 6 দেওয়ালের পর্দা ঘেরা জায়গায় আঁকা আছে যথাক্রমে তরোয়াল, জ্যোতির্বিদ বোর্ড, সূর্যচক্র, দাড়িপাল্লা, গোলাপ এবং কোরআন। অর্জুন কোরআনের দেওয়ালের দিকে এগিয়ে গেল। তারপর দুদিকে মৃদু চাপ দিতেই দেওয়ালটা একটু যেন পেছনে সরে গেল। তারপর একটু একটু করে পুরো জায়গাটা একটা স্লাইডিং পাথরের মতো খুলে গেল। অঙ্কিতা সমগ্র বিষয়টা অবাক হয়ে শুধু দেখতে থাকলো। তার মুখ থেকে কোনো কথা বেরোচ্ছে না। অর্জুন তাকে ভেতরে আসতে বলল। দেওয়ালের পেছন থেকে বেরিয়ে এসেছে একটা গুপ্ত কামরা, যার মাঝে একটা বিশালাকার ময়লা চাদর ঢাকা দেওয়া কুয়ো। আর সেই কুয়োর চারপাশ ঘিরে বড় বড় পাথরের ব্লক বসানো। ঘরের আলো ঢোকার কোনো জায়গা নেই, কোনো জানলাও নেই। সারা ঘর জুড়ে কেবল বড় বড় আকারের থাম দাঁড়িয়ে আছে। অর্জুন একবার কুয়োর সামনে পাথরের ব্লকের দিকে তাকালো। কি দেখলো, কি বুঝলো, সেটা শুধু সেই জানে। তারপর হঠাৎই এক ঝটকায় কুয়োর উপরের চাদরটা সরিয়ে ভেতরে ফ্ল্যাশের আলো ফেলল। অনেকটা গভীর, কিছুই বোঝা যাচ্ছে না। সূর্য দৃষ্টি যেথা নাহি পৌঁছে, দ্বার রহে চিরবন্ধ দিবানিশি, ভেদ নাহি জানে আধার তথায় অনন্ত। বরিশনেও ধরা শুক্ল, স্পর্শে নাহি জলধারা, মগরিবে পশ্চিম ছায়া, যেথা পাথরে করে ধারা। ওই ধাঁধার মানে তুই বুঝে গেছিস?
তুই জিজ্ঞেস করলি না গুপ্তধন কোথায়? হয়তো আমি যেখানে ভাবছি সেখানেই রয়েছে। তোর কি হয়েছে বলতো? আজ রাত থেকে হেয়ালি মারছিস? কিছু না, ক্রমশ প্রকাশ্য। চল ঘরে ফেরা যাক। অর্জুন চাদরটা আবারও কুয়োর উপর ঢাকা দিয়ে দিল। সবকিছু আগের মতো করে পেরিয়ে যখন বাইরে এলো তখন দেখলো ঝিরিঝিরি বৃষ্টি পড়ছে। গায়ে জড়ানো চাদরটাই মাথায় ঢেকে ওরা দুজন কোনো মতে দৌড়তে দৌড়তে ছুটে চলল রাজবাড়ির দিকে। পেছনে পড়ে রইল রিক্ত মগরিবের গুপ্ত কক্ষ। আকাশের বুকে মেঘের দলের ঘন ঘন গর্জনের সুর ভেসে আসছে। দৌড়তে দৌড়তে ওরা যখন রাজবাড়ির পেছন দিকে এসে পৌঁছল তখন প্রায় অনেকটা ভিজে গেছে। নিচের বারান্দায় উঠে চাদর দিয়ে মাথা মুছতে মুছতে অঙ্কিতা সময় দেখল রাত 2:30 বাজে। মাথা মুছতে মুছতে সে জিজ্ঞেস করল, তুই তখন কুয়োর মধ্যে কি দেখলি বলতো? সকালে ট্রেনে আসবার সময় মাগরিব কথাটার মানে দেখছিলাম। প্রাচীন জমিদারি কুয়ো। তার মানে ওই কুয়োর ভিতরে গুপ্তকক্ষ আছে? গলার স্বরটা একটু জোরেই হয়ে গিয়েছিল। অর্জুন তাকে চোখের ইশারায় চুপ করতে বলে বাইরের বৃষ্টির দিকে তাকিয়ে আনমনে বলল, রাত এখনো ফুরোয়নি রে। কে কোথায় কান পেতে আছে জানি না। সাথে সাথে একটা তীব্র বাজের শব্দ কথাটার ওপর সম্মতি জানালো বলে মনে হলো। এরপর চুপি চুপি আবারও দুজন নিজেদের নির্দিষ্ট ঘরের দিকে রওনা হলো। অর্জুনের শরীরটা এখন খুব ক্লান্ত লাগছে। ঠান্ডা পরিবেশে বিছানা যেন কাছে ডাকছে তাকে। শরীর এলিয়ে দিতেই একরাশ ঘুম তার দু চোখ জুড়ে নেমে এলো। শেষ রাতের দিকে ঘুমটা বোধহয় বেশ গাঢ় হয়ে এসেছিল। কতক্ষণ ঘুমিয়েছে খেয়াল নেই। হঠাৎই চোখে মুখে জলের ঝাপটা এসে পড়ায় তড়িঘড়ি যেন হুঁশ ফিরে এলো তার। তাকে ঘিরে দাঁড়িয়ে আছে তিতির আর শঙ্করবাদের সকলেই। প্রত্যেকের চোখে মুখে একটা চাপা উৎকণ্ঠার রেশ। তোর তো পাতলা ঘুম। কতক্ষণ ধরে সবাই ডাকছি তাও উঠলি না, ভয় পেয়ে গেছিলাম। কি হয়েছে? শালুকে ওরা তুলে নিয়ে গেছে। অর্জুন আর কোনো কথার অপেক্ষা না করে সোজা ঘর থেকে বেরিয়ে নিচে নামার উপক্রম করল। তখনই দেখল পাশের ঘরে চুপচাপ বসে আছে তিতির। তার মাথায় হাত বুলিয়ে দিচ্ছে শঙ্কর। সে ধীর পদক্ষেপে ভেতরে প্রবেশ করে তিতিরের সামনে দাঁড়ালো। তিতিরের মুখ তখন এক ভাবলে সেন পাথরের মতো কঠিন হয়ে আছে। কখন আর কি করে হলো এটা? তিতির কিছুক্ষণ চুপ করে থাকলো। অর্জুন তাকে থিতু হতে সময় দিল। জানলা দিয়ে বাইরে তাকিয়ে তিতির বলল, আমি হারুদার সাথে রান্নাঘরে ছিলাম। কিছুক্ষণ পর হঠাৎ ওর একটা মুখবন্ধ চিৎকার শুনতে পাই। আমি বাইরে এসে দেখি ততক্ষণে কালো গাড়িটা। শেষের কথাগুলো আর বলে উঠতে পারল না তিতির। অঙ্কিতা তাকে নিজের বুকে জড়িয়ে নিয়েছে। এদিকে কালো গাড়িটা শোনার পর থেকে অর্জুনের ভেতরটা কেমন যেন ধক করে উঠল। সবকিছু যেন বড় প্রেডিক্টেড লাগছে। এতক্ষণে বাকিরাও তার পেছনে এসে দাঁড়িয়েছে। আমি বাড়ি থাকতে থাকতেও শালুকে ওরা তুলে নিয়ে গেল। এতটা কেয়ারলেস হওয়া উচিত ছিল না। কি আর করবে, নিজেকে এভাবে দোষ দিও না। চিন্তা করো না, এখনই ওরা শালুকে কিছু করবে না, কারণ গুপ্তধন খুঁজে পেলে আমরাই ওদের দিতে পারি। শালু হচ্ছে এখন ওদের চাবিকাঠি। অর্জুন, কি করবে এখন? কি ভাবছো? আপাতত একটু ভাববো। কেউ গাড়িটার কোনো নম্বর দেখেছিলে? কালো স্করপিয়ন, নাম্বার মিস করে গেছি। অর্জুন আর কোনো কথা না বলে মাথা নিচু করে নিজের ঘরে চলে গেল। তারও কপালে চিন্তার ভাঁজ সুস্পষ্ট। নিজের ঘরের দরজা বন্ধ করে পায়চারি করতে শুরু করলো। মনে মনে কয়েকটা কথা ওড়ে নিল সে। আমার উপর নজর, শালুর প্রথম কিডন্যাপ, আর ইনফরমেশন না পাওয়ায় ফেলে দিয়ে যাওয়া, কালো গাড়ি,
নকল ঔরঙ্গজেবের খঞ্জর, লুকোনো ঘরের কুয়ো। আমার এত গাঢ় ঘুম হলো যে জল দিয়ে তুলতে হলো। সব জানার পরেও আবার শালু কিডন্যাপ, কিন্তু কেন? আর এবারে কোনো চিরকুট পর্যন্ত দিয়ে যায়নি। 1 মিনিট, আমি এত ডিপ ঘুমালাম কি করে যে ডাকাডাকি করে উঠিনি? সন্দেহের বশে সারা ঘর জুড়ে তন্ন তন্ন করে কি যেন খুঁজতে লাগলো অর্জুন। এদিক ওদিক খোঁজার পর তার পা লেগে ঘরের ডাস্টবিনটা উল্টে গেল। ভেতরে ময়লাগুলো সব বাইরে বেরিয়ে এলো। বিরক্ত হয়ে অর্জুন আবার ভেতরে ঢোকাতে যাচ্ছিল সবকিছু। তখনই একটা পরিষ্কার ভাঁজ করা ন্যাপকিন চোখে পড়ল তার। কি মনে হতেই অল্প একটু নাকের কাছে এনে গন্ধ শুকল সে। মিষ্টি ঝিম ধরানো গন্ধ, ক্লোরোফর্ম। ঘরে ঢুকে ক্লোরোফর্ম দিয়ে গেছে কেউ ওকে। এত বড় অপমান জীবনে কেউ কখনো তাকে করেনি। এর চেয়ে খুনের চেষ্টা করলে তাও কিছুটা মান সম্মান থাকতো, কিন্তু অজ্ঞান। রাগে দাঁতে দাঁত পিষে প্রথমে ফোন বের করে একটা নম্বরে মেসেজ পাঠালো সে। তারপর দ্রুত দরজা খুলে বাইরে বেরিয়ে এলো। অন্যরা এতক্ষণ যে ঘরে ছিলেন সেখানে ঢুকে সদর্পে বলল, চলুন এবার একটু ইতিহাসের খাজানায় মাথা ডুবিয়ে আসি। দিনের রোদটা চড়া হয়ে উঠেছে মাথার উপর। বালির রাস্তার উপর একটা টায়ারের দাগ সোজাসুজি চলে গেছে ওই বাড়িটার দিকে। অর্জুন বাদে বিশেষ করে কারোর চোখে পড়েছে বলে তো মনে হয় না। তার কারণ সে সবার আগে গিয়ে নিজেই সেই দাগ মুছে দিচ্ছে। সে আপাতত ঠিক দিকেই এগোচ্ছে। হাঁটতে হাঁটতে তারা বাড়িটার সামনে এসে পৌঁছল, কিন্তু অর্জুন গাড়িটা দেখতে পেল না। হয়তো আশেপাশে কোথাও লুকিয়ে রেখেছে। আচ্ছা অর্জুন, তুমি কি ধাঁধার সমাধান করে ফেলেছো? ক্রমশ প্রকাশ্য। শুধু ধাঁধা নয়, অনেক কিছুরই সমাধান করে ফেলেছি। ভিতরে আসুন। অনেক কিছু বলতে? ক্রমশ প্রকাশ্য। শঙ্কর কি ভাবলো কি বুঝলো সেটা হয়তো অর্জুন বুঝতে পেরেছে। সে সোজাসুজি নিচের ঘরে নেমে এসে শঙ্করকে তালা খুলতে বলল। শঙ্কর একটু অপ্রস্তুত হয়ে তালা খুলে দিলে অর্জুন ঘরে ঢুকে ঘরের ঠিক মাঝখানে দাঁড়িয়ে বলল, সবাই এক মোমেন্টের জন্য ঔরঙ্গজেবের খঞ্জরটা তুলে ঘরটা ভালো করে দেখুন। কিছু বিশেষত্ব লক্ষ্য করতে পারছেন কি? সবাই ঘরের মাঝামাঝি জায়গায় এসে দাঁড়ালো। কয়েক মুহূর্তের মধ্যেই কৃষ্ণেন্দুবাবু বলে উঠলেন, হে কি, ঘরের 6টা দেওয়াল তো। অর্জুন এরপর অঙ্কিতাকে মৃদু হেসে চোখের ইশারায় পর্দাগুলো সরিয়ে দিতে বলল। অঙ্কিতা যদিও অর্জুনের এত ফুর্তির কারণ কি সেটা বুঝতে পারছে না। শালু কিডন্যাপ, সবার মধ্যে একটা টেনশন কাজ করছে। আর অর্জুনের ভেতর কি চলছে সেটা ও জানে একমাত্র। বেশি মাথা না ঘামিয়ে সে পর্দাগুলো এক এক করে সরিয়ে দিল। পেছনের থেকে দেওয়ালের উপর আঁকা ছবিগুলো বেরিয়ে এলো। অর্জুন সবার মুখ দেখে বুঝল অঙ্কিতা বাদে কেউ কিছুই বুঝতে পারছে না। কিন্তু প্রফেসরের চোখ অত সহজে ধোঁকা খায় না। তিনি এগিয়ে গিয়ে কিছুক্ষণ ভালো করে চিত্রগুলো দেখে তর্জনী দিয়ে নির্দেশ করে পড়তে থাকলেন। বাবর, হুমায়ুন, আকবর, জাহাঙ্গীর, শাহজাহান আর মানে কি বুঝতে পারলাম না। হঠাৎ করে মুঘল রাজারা কোথা থেকে এলো? দেওয়ালের ছবিগুলো ভালো করে দেখো কৃষ্ণ। প্রতিটা দেওয়ালে মুঘল রাজাদের সঙ্গে মিলিয়ে চিত্র অঙ্কিত রয়েছে। তরোয়াল, জ্যোতির্বিদ বোর্ড, সূর্যচক্র, দাঁড়িপাল্লা, গোলাপ, কোরআন। তলোয়ার হলো বাবর, জ্যোতির্বিদ হলো হুমায়ুন, সূর্যচক্র হলো আকবর, গোলাপ জাহাঙ্গীর আর কোরআন ঔরঙ্গজেব। যেহেতু আমাদের ঘটনাটা সুলতান ঔরঙ্গজেবের আমলেরই, তাই এই বলে অর্জুন আবারও ওই দেওয়ালের ওপর সূক্ষ্ম চাপ প্রয়োগ করে গুপ্ত দরজাটা বের করে আনলো। সকলে অবাক হয়ে তার পেছন পেছন চলে এলো। এরপর সবাই ভেতরে ঢুকলে সে দরজা বন্ধ করে দিল।
মুহূর্তে চারদিক অন্ধকার হয়ে গেল। তখনই একসাথে 4-5টা ফ্ল্যাশ জ্বলে উঠল। অর্জুন জায়গাটায় হাঁটতে হাঁটতে বলতে থাকলো। তার কথাগুলো আলো আধারির বদ্ধ জায়গায় প্রতিধ্বনিত হতে থাকলো। সূর্য দৃষ্টি যেথা নাহি পৌঁছে, দ্বার রহে চিরবন্ধ দিবানিশি, ভেদ নাহি জানে আধার তথায় অনন্ত, বরিশনেও ধরা শুক্ল, স্পর্শে নাহি জলধারা, এই হলো সেই জায়গা যেখানে সূর্য দিনেও অন্ধ, বর্ষাকালেও মাটি ভেজে না। আর ওই হলো কুয়ো, যাকে তখনকার দিনে এই অঞ্চলের রাজারা বলতেন মগরিব। আর এই মগরিবের ভিতরেই আছে গুপ্ত কক্ষ। মানে আমাদের এখন এই কুয়োর ভিতর নামতে হবে, তাই তো? হিসেব তো তাই বলছে শঙ্করবাবু, কিন্তু সমস্যা আছে। আবার কি সমস্যা? কুয়োর ভিতর কতটা গভীর আমি জানি না, তবে এই যে এই কুয়োর চারপাশ দেখুন, পাথর কেটে কেটে রাখা আছে। এখান থেকে এই 1, 2, 3, 4, 5, 6, 7, এই 7 নম্বর পাথরের পজিশনটা দেখুন। ঠিক এর সমান্তরাল একটা কক্ষ পাবেন। সেখান থেকে 3 নম্বর থাম পেলে দেখবেন একটা লোহার দরজা। তখন আমায় বলবেন। ও, এবারে বুঝলাম। সপ্তগণিয়া তৃতীয় স্থলে করিও ক্ষণিক থাম, লৌহদ্বারের অন্তরালে নিদ্রিত রক্ত খাজনা ধাম। তাহলে নিচে নামার কি ব্যবস্থা করবেন? আমি নামতে পারবো না, আমার হাইটার বেশি অন্ধকারের একটা ফোবিয়া আছে। ও বাবা, তাহলে ওপর থেকেই এই পাথর বরাবর খোঁড়া যায় না? তাহলেও তো হয় নাকি? অর্জুন দুবার ওই পাথরের উপর পা দিয়ে এসব পরীক্ষা করে বলল, না শঙ্করবাবু, এই জায়গাটা হচ্ছে ওই গুপ্ত কক্ষের ছাদের মতনই, বড় বড় পিলারগুলোর সঙ্গেই কানেক্ট করা আছে। যদি খোঁড়া শুরু করি তাহলে পিলার ভেঙে পড়ে গিয়ে জায়গাটার বেসও হিলে যাবে। ইটস টু রিস্কি। তখন গুপ্তধন তো দূর, বেঁচে ফিরতে পারলেই যথেষ্ট হবে। না না, গুপ্তধন হাতছাড়া করা যাবে না, নইলে ওরা শালুকে ছাড়বে না। কেউ না গেলে আমি নামবো। কৃষ্ণেন্দুবাবু, রাধাকান্তবাবু, শঙ্কর আর অঙ্কিতা একরকম প্রায় রে রে করে উঠল। কিন্তু তিতির নাছোড় বান্দা। অর্জুন এতক্ষণ ধরে এই মানানোর পর্ব দেখছিল। শেষমেশ তিতির যখন বলল, মেয়ে আমার কিডন্যাপ হয়েছে, অন্য কারোর নয়। আমি চাই না আমার জন্য অন্য কেউ প্রাণ দিক, তাই আমি নামবো। আপনি তাহলে একা যাবেন না, কাউকে একটা সঙ্গে নিয়ে নামুন। তাহলে আমিও যাচ্ছি। না, তুই না। আমার কিছু হয়ে গেলে তুই অন্তত শালুকে দেখে রাখতে পারবি। আমার একজন চেনা লোক আছে এখানে, যে নিজেই আমায় স্টেশন থেকে এখানে এনেছিল। আমার কাছে ওর নম্বর আছে। বেশ, তাহলে তাকে নিয়ে আসুন। তিতির বাইরে চলে গেল। অঙ্কিতা অর্জুনের প্রায় কলার চেপে ধরে বলল, তুই কি পাগল হয়ে গেছিস? একটা মেয়েকে কুয়োর নিচে পাঠাচ্ছিস, কিছু হয়ে গেলে কি হবে? আমি যা করছি ঠিক করছি, তুই চিন্তা করিস না। এমন সময় টুং করে অর্জুনের ফোনে একটা মেসেজ ঢুকল। অর্জুন মেসেজ খুলে দেখল 2টো ছবি পাঠানো হয়েছে। অর্জুনের মুখে শুধু একটা চাপা হাসি খেলে গেল আর বলল, এক্সেলেন্ট জব। কিছুক্ষণ পর তিতির একজন রোগা করে চিমসে লোককে নিয়ে এলো। অর্জুন জিজ্ঞেস করল, আপনার কি নাম? ও বোবা, ওর নাম শ্যামলাল বসু। এখন সিঁড়ি বা অন্য কিছু দেবেন? হিরি কোথায় পাই বলুন তো? তাছাড়া কতটা গভীর সেটাও তো আমি জানি না। কিন্তু ওই দেখুন, ওই কুয়োর গায়ে হাতলের মতন লেগে আছে, ওগুলো ধরে নামতে হবে। আপনি হয়তো পারবেন না, কিন্তু শ্যামলাল বস, তুমি পারবে তো? শ্যামলাল সাথে সাথে ঘাড় নেড়ে হ্যাঁ জানালো। সাথে সাথে তিতিরও বলল, পারবো। আমাকে আমার শালুর জন্য পারতেই হবে। বেশ, তাহলে শুভস্য শীঘ্রম। বাকিরা সকলে এখনো বুঝতে পারছে না অর্জুনের মতলবটা কি, কিন্তু কেউ অর্জুনকে বাধা দিতে পারছে না। সবার মনে মনেই
একটা চাপা উত্তেজনার সৃষ্টি হয়েছে যে কিছু একটা হতে চলেছে। এদিকে অঙ্কিতার রাগে মাথায় রক্ত উঠে যাচ্ছে তার কীর্তিকলাপ দেখে, কিন্তু অর্জুন নির্বিকারভাবে তাদের ভেতরে নামিয়ে দিতে দিতে বলল, ঠিক আছে, এবারে গুনতে গুনতে নামুন। 1, 2, নামুন নামুন। 3, বাবর, হুমায়ুন। অর্জুন কথাগুলো বলতে বলতে ঘুরতে ঘুরতে কুয়োর পশ্চিমের সেই 7 নম্বর গোল পাথরের ওপর এসে দাঁড়িয়ে পড়ল। তারপর আবারও চিৎকার করে বলতে শুরু করলো, আকবর, জাহাঙ্গীর, শাহজাহান, কিছু পেলেন? না, খুব অন্ধকার, কিছুই দেখা যাচ্ছে না। তিতিরের গলার কণ্ঠস্বর বেশ পাতলা আর প্রতিধ্বনিত অবস্থায় শোনালো। অর্জুন কথাটা শুনে বুঝল তারা অনেকটা নিচে চলে গেছে। তখন সে অত্যন্ত পাতলা কণ্ঠে বলল, অরঙ্গজেব। সাথে সাথেই অর্জুন পায়ে চাপ দিল পাথরটার উপরে। হঠাৎ করেই জায়গাটা কেমন একটু কেঁপে উঠল, আর সকলে দেখল কুয়োটা কেমন একটু একটু করে ধুলোর মধ্যে মিশে যাচ্ছে। নিচের থেকে কোনো আওয়াজ এলো না, প্রত্যেকে চিৎকার করে উঠল। শঙ্কর প্রায় রে রে করে উঠে কেঁদে উঠল বোনের জন্য। তিতির, তিতির, না বোন, এটা আপনি কি করলেন? কেন করলেন? অর্জুন, তুই কি পুরোপুরি পাগল হয়ে গেছিস? অর্জুন কোনো কথা বলল না, শুধু 7 নম্বর পাথর বরাবর থামগুলোর ওপর হাত দিয়ে দেখতে থাকলো। তারপর অন্ধকারে কিছু শুকনো কাঠ এদিক ওদিক থেকে জড়ো করে পাথর ঘষে আগুন জ্বালিয়ে নিল। এতক্ষণ ফ্ল্যাশের আলোয় সব দেখা যাচ্ছিল, কিন্তু অন্ধকার ভাবটা তাও ছিল। এবারে 2-3 জায়গায় আগুন জ্বালিয়ে জায়গাটাকে আরেকটু আলোকিত করল, যাতে সবার মুখ সে স্পষ্টভাবে দেখতে পায়। তারপর 2টো পাথর নিয়ে খেলতে খেলতে বলল, বেশ, এখনো কিছুটা সময় হাতে আছে, তাহলে শুরু থেকেই শুরু করি। কৃষ্ণেন্দুবাবু, রাধাকান্তবাবু, অঙ্কিতা সকলে তির্যক দৃষ্টিতে তাকিয়ে রয়েছেন। কেউ কিছুই বুঝতে পারছেন না তার কার্যকলাপ। অর্জুন একটা পাথরের ওপরে বসে বলা শুরু করলো, ঘটনাটা শুরু হয় গোর্খা রেজিমেন্টে যখন তিতির যায়। বছরের বেশিরভাগ সময় তিতির একাই থাকতো। আপনাদের সামনে বলতে লজ্জা নেই, তবে তিতিরের একটু সিবিএসডি আছে। সিবিএসটি বলতে? কম্পালসিভ সেক্সুয়াল বিহেভিয়ার ডিসঅর্ডার, সহজ করে বললে হাইপার সেক্সুয়ালিটি। যৌবন জ্বালা এমনই এক জিনিস, বেশি দিন লুকিয়ে রাখা যায় না। আর ওনার স্বামী কি করতেন এই বিষয়ে আমি জানি না, তবে আমার অনুমান তিতির স্যাটিসফাইড ছিল না। তাই সেখানে তিতিরের নতুন প্রেম হয় বিরাট সিং এর সঙ্গে। পাঞ্জাবি লোক, লম্বা চওড়া, সুপুরুষ, বলিষ্ঠ চেহারা, আনম্যারিড। শরীরের খিদে দুজনকেই একত্রিত করে। বিষয়টা ওনার স্বামী জেনে যায়। তিতির তখন প্রেগনেন্ট। কৃষ্ণেন্দু স্যার, আপনি বলেছিলেন না কোনো প্রপার কারণ জানা যায়নি, রাদার বলা ভালো জানতে দেওয়া হয়নি। বিরাট সিং নিজের ইনফ্লুয়েন্স খাটিয়ে জানতে দেয়নি। আপনি এসব জানলেন কি করে? আসছি সব আসছি, ধৈর্য ধরুন। এরপর সে আপনার থেকে জানতে পারে এই বাড়ির ইতিহাস আর গুপ্তধনের বিষয়। তখন থেকেই তার প্ল্যানিং শুরু হয়। আমার আগের কেসের থেকে বিরাট আর শ্যামলাল স্করপিয়ন নিয়ে আমায় ফলো করতে শুরু করে। এরপর নিজেই শালুর নকল কিডন্যাপ করায়। কিডন্যাপ আর কেউই করেনি, এই শ্যামলাল আর বিরাটই, যাতে আপনি ওনাকে গুপ্তধনের কথা বলেন। কিন্তু যখন দেখলো আপনি কিছুই জানেন না, তখন ফিরিয়ে আনলো শালুকে। এরপর সে আমার কাছে এলো। আমার প্রথম সন্দেহ হয় যখন আমি দেখি বাইরের অরঙ্গজেবের খঞ্জরটা পাল্টে দেওয়া হয়েছে, ওটা নকল। খুব সম্ভবত আমি আর অঙ্কিতা কাল রাতে যখন এসেছিলাম তখন হয়তো সে দেখেছিল। রাতে আমি যখন ফিরি তখন সে আমার ঘরে ঢুকে আমাকে ক্লোরোফর্ম দিয়ে অজ্ঞান করে। বাড়ির লোক ছাড়া সেটা কারোর পক্ষে সম্ভব ছিল না। তখন থেকে কিন্তু আমার রেডারে আপনারা 3 জন চলে আসেন। 3 জন বলতে? আপনি, তিতির, আর ক্ষমা করবেন রাধাকান্তবাবু, আপনিও।
তুমি তোমার কাজ করেছো অর্জুন। আমি শুনছি তুমি বলে যাও তিতিরের উপর সন্দেহ এরপর কি করে হলো? প্রথমে আমি সোর্স খাটিয়ে আমার কারেন্ট লোকেশনের আশেপাশে 5 কিলোমিটারের মধ্যে কটা স্করপিয়ন আছে জানতে চাই। জানতে পারি 3টে আছে, আর সবচেয়ে কাছাকাছি আছে 4.5 কিলোমিটারের কাছাকাছি। এরপর আমার সোর্স জানায় সেই গাড়িটা রেজিস্টার করা আছে গোর্খা রেজিমেন্টে, ইন্ডিয়ান আর্মি বিরাট সিং এর নামে। আমি বিরাট সিং এর ছবি চেয়ে পাঠাই। ছবিটা আসার পর সবটা মিলে যায়। সব মিলে যায় মানে? মনে আছে যেদিন শালুকে দেখেছিলি বলেছিলি মুখে মিল নেই তিতিরের সঙ্গে? শালুর মুখের সঙ্গে বিরাট সিং এর এক অস্বাভাবিক মিল আছে। তিতিরের স্বামী হয়তো সেটা জানতে পেরে গিয়েই নিজের মৃত্যু নিজেই ডেকে এনেছিল। আমি বলতে বাধ্য হচ্ছি শঙ্করবাবু, আপনার বোনের মেয়ে আসলে বিরাট সিং এর পক্ষ থেকে। ওই জন্যই দুবারই কিডন্যাপিং এর সময় শালু একবারও চিৎকার করেনি। চেনা মানুষ, আরো বলা ভালো নিজেরই তো বাবা, তাই খুশি খুশি চলে গেছে। কথাটা শুনে প্রত্যেকের মাথা নিচু হয়ে গেল। অর্জুন নিজেও মাথা নিচু করে বলল, শ্যামলাল আসলে বিরাট সিং এরই লোক। আমি বুঝতে পারছি আপনার এখন কেমন লাগছে, কিন্তু মাঝে মাঝে জীবন আমাদের এই পর্যায়ে এনেই ফেলে দেয়। তখন আমরা বুঝতে পারি না কি করব, কি বুঝব। আমি সত্যি বলতে শুরুতেই আপনাকে সন্দেহ করেছিলাম। আপনার বিষয়ে আমি খোঁজ খবরে নিয়েছিলাম, মহাজাতি সদন, রেসের মাঠ, কিন্তু তারপরই করলো তিতির সবচেয়ে বড় ভুল, আমায় ক্লোরোফর্ম দেওয়া আর দ্বিতীয়বার শালুর ফলস কিডন্যাপ। আমি আসার পথে গাড়ির টায়ারের দাগ দেখেছি। তাহলে এখন কি করণীয়? অর্জুনের ফোনে আবারও টুম করে একটা মেসেজ ঢুকল। সেটা দেখে অর্জুন বলল, আপাতত লুকিয়ে পড়তে হবে, কারণ বিরাট সিং শালুকে নিয়ে আসছেন। তিতির কি তাহলে মরে গেল অর্জুন বাবু? নিয়তি শঙ্করবাবু, ও না মরলেও আপনাকেও মেরে ফেলতো, কারণ শেয়ার তো তখন আপনিও চাইতেন, তাই না? লোন আপনারও আছে, আমি খোঁজ নিয়েছি। এখন উঠে পড়ুন, নয়তো সব প্ল্যানিং ভেস্তে যাবে। অর্জুনকে দেখে বাকিরা সকলে ঘরের সবচেয়ে দূরের কোণে লুকিয়ে পড়ল। প্রত্যেকের মনে উৎকণ্ঠা, কি হতে চলেছে আগামী সময়। একটু পর ঘরের বাইরের পাথরের দেওয়ালটা আবারও সরসর করে খোলার শব্দ হলো। ভেতরে ঢুকলেন একজন লম্বা চওড়া পাঞ্জাবি লোক। ওনার কোলে শালু একটা ললিপপ চুষছে। আগুনের আলোতে স্পষ্ট দেখা যাচ্ছে তার মুখে চোখে কোনো ভয় ডর নেই, কি যেন খুঁজছেন তিনি। এমন সময় অর্জুন আড়াল থেকে বেরিয়ে এসে বলল, কিছু খুঁজছেন বিরাটবাবু? গুপ্তধন সংক্রান্ত কিছু, নাকি তিতির সেনগুপ্ত, ও সরি তিতির সিংকে? তিনি সাথে সাথে চমকে উঠে অর্জুনের দিকে ফিরে দেখলেন অর্জুনের মুখে একটা চোরা হাসি। তিনি পকেট থেকে বন্দুক বের করে সাথে সাথে অর্জুনের দিকে তাক করলেন। ওনার চোখে মুখে একটা চাপা আশঙ্কার রেশ। তিতিরের কোনো খোঁজ পাচ্ছেন না। অর্জুনের চোখে মুখে আত্মবিশ্বাসের ছাপ। সাবলীল ভঙ্গিতে বন্দুকের সামনেও একটা সিগারেট ধরিয়ে বলল, গুলি আপনি চালাবেন না সেটা আমিও জানি, আর আপনিও জানেন। কেন শুধু শুধু আরেকটা ভুল করছেন বলুন তো? ঠিক তখনই একদল পুলিশ কোথা থেকে ঘরের ভেতরে ঢুকে এলো। হতভম্ব হয়ে গেলেন বিরাট সিং। অর্জুন লোকাল থানাকে আগে থেকেই ওনার ওপর নজর রাখতে বলে দিয়েছিল। ফোনের মেসেজগুলো আসছিল সেই নজরদারির আপডেট সংক্রান্তই। বাকিরাও এতক্ষণে বাইরে বেরিয়ে এসেছে। বিরাট সিং এর হাতের বন্দুক নিচে নেমে এসেছে। একবার ওনাকে সার্চ করে দেখুন, হয়তো আসল খাঞ্জারটা পেয়ে যাবেন। কথা মতো পুলিশের দল ওনাকে সার্চ করতে শুরু করলো। আর অর্জুনের কথাই সত্যি হলো। ওনার কোর্টের ভেতরের পকেট থেকে বেরিয়ে এলো হুবহু আরেকটা ঔরঙ্গজেবের খঞ্জর। সেটা আগেরটার মতো অতটা চকচকে নয়, তবে অর্জুন হাতে নিয়ে দেখল সেটা বেশ ভারী। সেটা শঙ্করবাবুর দিকে এগিয়ে দিয়ে অর্জুন বলল, এটা দিয়ে আশা করি আপনার লোন মিটে গিয়েও বাকি কিছু থাকবে, তবে এর বাইরে আর কিছুই পাবেন না। শঙ্করবাবু সেটা হাতে নিয়ে নেড়ে চেড়ে দেখল ভালো করে। তারপর শালুকে কোলে নিয়ে বলল, আমার আর কিছুই চাই না অর্জুন বাবু, গুপ্তধনেরও আর কোনো প্রয়োজন নেই। গুপ্তধন কি আদৌ আছে?
তিতির আর শ্যামলাল তো কুয়োর ভিতরেই আটকে পড়লো, আর সেটাও তো এখন। অর্জুন কুয়োর ওপরের চাদরটা আবারও কুয়োর ওপরেই ভালো করে পেতে দিয়ে বলল, গুপ্তধন কুয়োর ভিতর কখনো ছিলই না। তবে হ্যাঁ, গুপ্তধন অবশ্যই আছে। এটাই মাগরিবের গুপ্তকক্ষ। সকলে কথাটা শুনে একরকম তাজ্জব বনে গেল। অর্জুন পকেট থেকে চিরকুট বের করে বলল, ধাঁধার কবিতা পড়তে পড়তে এমন এমন অভ্যেস হয়ে গেছে যে ব্রেন অটোমেটিক ছন্দ মিলিয়ে দেয়। আর এখানেই তো যশবন্ত রায়ের বুদ্ধির পরিচয় পাওয়া যায়। লেখায় জ্যোতিচিহ্ন ব্যবহার তখনকার সময়ে বেশ ভালো করেই করা হতো। এখনকার দিনের কথা তো ছেড়েই দিলাম। তো সেই জ্যোতিচিহ্ন বলছে, সপ্তগণিয়া তৃতীয় স্থলে কোরীয় ক্ষণেক থাম লৌহদ্বারের, অন্তরালে নিদ্রিত রক্ত খাজনা ধাম। এখানে কমা আছে তৃতীয় স্থলের পর, অর্থাৎ ক্ষণেক থাম লৌহর একত্রে উচ্চারিত হবে। আমরা ভুল উচ্চারণ করে ভুল পথে শুরু করেছিলাম। সাবাস সাবাস অর্জুন। তার মানে হলো আসলে কোনো লৌহ দ্বার নেই, ওই 3 থামি লোহার দরজা, তার ভিতরেই 3টে শাবল জাতীয় কিছু আনার ব্যবস্থা করা হোক। দুজন হাবিলদার তড়িঘড়ি বাইরে বেরিয়ে গেল। অঙ্কিতার মুখ থেকে বিরক্তির ছাপটা মুছে গেছে এতক্ষণে। সে তার পুরনো অর্জুনকে ফিরে পেয়েছে। শালু নিজের মামার কোলে এখনো ললিপপ চুষছে, আর এদিকে ক্ষুব্ধ দৃষ্টিতে হাতকড়া পরিয়ে দাঁড় করানো আছে বিরাট সিং মহাশয়কে। অর্জুন এসে ওনার থুতনি ধরে নেড়ে দিয়ে বলল, আপনার মতন বন্ধু যেন কোনো ছেলে বা মেয়ে না পায়। এবারে নিজের চোখে গুপ্তধনটা দেখে যান। তিতিরের তো সেই সৌভাগ্যটুকু হতে দিইনি আমি, আপনাকে তাও দিচ্ছি। এর মধ্যে হাবিলদারের দল ফিরে এলো, হাতে 2টো কোদাল আর একটা শাবল। এরপর শুরু হলো খনন কার্য। অর্জুন আর বাকি পুলিশের লোকজনই কাজটা করলো মূলত। শুধু ওপরের পাতলা আস্তরণের মতো চামড়াটা সরাতে যতক্ষণ সময় লাগে আর কি। ভেতর থেকে বেরিয়ে এলো হলুদাভ সোনার আরেকটা থাম, তার গায়ে লাগানো টঙ্কা, যা ছিল তৎকালীন সুলতানি আমলের সোনার মুদ্রা, হিরে, মুক্ত এবং নানা রকম পান্না। এরকম পরপর 3টে থাম থেকে একই জিনিস বেরোলো। কিছু সোনা গুঁড়ো অবস্থায় বাতাসে উঠছে। শঙ্কর আর কৃষ্ণেন্দুবাবু একসাথে বলে উঠলেন, সোনার পিলার। এসবে আপনারা কেউই ভাগ পাবেন না। এগুলো সবকিছুই ভারত সরকারের অধীনে যাবে। জানি, কিন্তু বহু বছর পর যখন নিজের পূর্বপুরুষের জমানো সম্পত্তি দেখতে পাই, তখন মনটা বেশ ভালো লাগে। ওয়েল, এগুলো কিন্তু সবই পাপের জমানো সম্পত্তি। এতেও আপনার মনে ভালো লাগছে? উত্তর দেওয়ার কোনো প্রয়োজন মনে করল না শঙ্করবাবু। সে তখন অধীর আগ্রহ নিয়ে থামের শরীরে নিজের সুখস্পর্শ অনুভব করছে। অঙ্কিতা চুপি চুপি অর্জুনের কাছে এসে ফিসফিসিয়ে বলল, ভদ্রলোক একটু আগেই নিজের বোনের জন্য কাঁদছিলেন, আর এখন এসব দেখে মাথা ঘুরে গেছে উনি। বোনের প্রতি কি প্রেম! এরপর অর্জুনের নির্দেশনায় হাবিলদারের দল বাইরে থেকে পাত্র এনে সেই 3 থাম ভর্তি সোনা, রূপো, হিরে, মুক্ত, পান্না সব ভরতে লাগলো। একে করে সব কাজ সারতে সারতে দুপুর হয়ে এলো। সকাল থেকে কারোরই কিছুই খাওয়া হয়নি। পুলিশের দল বিরাট সিংকে নিয়ে যাওয়ার সময় অর্জুন লোকাল থানার অফিসারকে বলল, আপাতত চুরির মতন পেটি কেসে কয়েকদিন আপনাদের অতিথি হয়ে থাকুক। অফ ডিউটি যখন আছেন তখন আইপিসি 378, 379 অ্যারেস্ট করা যাবে। তারপর আমি গোর্খা রেজিমেন্টে খোঁজ নিয়ে দেখছি যদি তিতিরের স্বামীর ডেথের কেসটা রিওপেন করা যায়। পুলিশ অফিসার ঘাড় নেড়ে তাকে নিয়ে পুলিশ জিপে তুলে চলে গেল। দুপুরের চড়া রোদটা মাথার উপর জলজল করছে। সকাল থেকে কারোরই কিছু খাওয়া হয়নি। আমার বাড়ি লাঞ্চ করে তারপর না হয় রওনা দেবেন। হ্যাঁ, সেই ভালো। তাহলে বিকেলের ট্রেনটা পেয়ে যাব। সকলে মিলে একসাথে রাজবাড়ির দিকে রওনা হলো। পেছন থেকে 2টো কাক পরিত্যক্ত বাড়িটার মাথায় উঠে কর্কশ ভঙ্গিতে ডেকে উঠল। দুপুরে খাওয়া দাওয়া সেরে যখন ওরা বিকেলের ট্রেন ধরল, তখন রাধাকান্তবাবু অর্জুনকে বললেন,
আমার ছাত্রী হয়ে যে ও এত বড় কাজটা করবে সেটা আমি স্বপ্নেও কল্পনা করতে পারিনি অর্জুন। নিজের স্বামীর প্রতি এতটা নিষ্ঠুর কেউ হতে পারে? এটা জেন্ডার স্পেসিফিক নয় স্যার। আপনি খবরের চ্যানেল খুললেই দেখবেন ওর ওয়াইফকে মারছে, আবার প্রেমিকের জন্য হাজব্যান্ডকেও মারছে। ঘোর কলিযুগ স্যার, ঘোর কলিযুগ। এই জন্যই তুই নিজে বিয়ে করছিস না, তাই তো? অর্জুন কোনো উত্তর না দিয়ে কেবল একটা মৃদু হাসল। তা বটে। ট্রেন মোটামুটি ফাঁকাই ছিল। উঠে গিয়ে দরজার সামনে দাঁড়ালো সে। বাইরে সবুজ গাছপালা, টিন আর টালির বাড়িগুলো একের পর এক হু হু করে বেরিয়ে যাচ্ছে। অর্জুন পকেট থেকে বের করলো একটা ছোট্ট সোনার মুদ্রা, তমকা, যেটা সে সবার চোখের আড়ালে অত্যন্ত সুচারু ভঙ্গিমায় নিয়ে নিয়েছে। তার কালেকশনে এটা হলো বাড়তি সংযোজন। একটা স্তিমিত হাসি হেসে সেটা আবারও পকেটে ঢুকিয়ে নিল সে। শেষ হলো লেখক অর্ণব ঘোষের কলমে অর্জুন সিরিজের গল্প ঔরঙ্গজেবের সোনার খঞ্জর। আজকের গল্পের গল্প পাঠে আমি সৌভিক। কৃষ্ণেন্দুর চরিত্রে রমাকান্ত, অঙ্কিতার চরিত্রে মৌপিয়া, অর্জুনের চরিত্রে সৌম্যদীপ, রাধাকান্ত বাবুর চরিত্রে পার্থ, তিতিরের চরিত্রে অদ্রিজা, শঙ্করের চরিত্রে সৌভিক দাস। গল্পের শব্দ সংযোজন এবং আবহ সৃষ্টিতে সৃজা এবং আমি সৌভিক। এই সুন্দর পোস্টারটি ডিজাইন করেছে টিম পিক্সেলের থেকে সৌরভ। তবে কেমন লাগলো আজকের গল্পটি কমেন্ট করে জানাতে ভুলবেন না যেন। গল্পটি ভালো লেগে থাকলে অবশ্যই আপনার বন্ধু এবং পরিবারের সঙ্গে গল্পটি শেয়ার করে দিন। আর গল্পটিকে হাইপ করে দিতে ভুলবেন না যেন। আরও এরকম নিত্য নতুন গল্প শুনতে এখনই সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেলে। আর পাশে থাকা বেল আইকনটিকে অল করে দিতে কিন্তু ভুলবেন না, যাতে আমাদের সমস্ত নতুন গল্পের আপডেটস আপনার কাছে সবার আগে পৌঁছে যায়। তবে আজ চলি, ফিরে আসব আরও একটি নতুন এবং রোমাঞ্চকর গল্প নিয়ে। ততক্ষণ ভালো থাকুন, সুস্থ থাকুন এবং শুনতে থাকুন রহস্য, রোমাঞ্চ, থ্রিলার এবং গপ্প।